লজ্জা করে না তোর সেজুগুজু অন্য ছেলেদের শরীর দেখাতে? ভাইয়া আমি আসল। আর কিছু বলতে না দিয়েই ভরা মাঠের মাঝে নেহাল নেহার ঠোঁট দুটো দখল করে নিল। হাজার চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছিল না নেহা। একটু পরেও নিজেই নেহাকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুম থেকে সকলকে বের করে দিয়ে বলল, নেহার চোখের কাজল মুছে দিল, ঠোঁটের লিপস্টিক মুছে দিল, খোলা চুলগুলো কাটা দিয়ে বেঁধে দিয়ে ওর না মাথায় দিয়ে দিল। নেহা চুপচাপ ওর কাণ্ডগুলো দেখছিল আর চোখের জল ফেলছিল। এতগুলো মানুষের সামনে, স্যারদের সামনে ও নেহার সাথে এমন ব্যবহার করবে নেহা কখনো ভাবেনি। হঠাৎ দেখলো নেহাল নেহার চোখের পানি মুছে দিচ্ছে। নেহা ওর নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নেহালকে। নিজেকে কি ভাবিস কি তুই? যখন যা ইচ্ছা তাই করবি? তোর সব কথা শুনতে হবে আমাকে? যখন ইচ্ছা সকলের সামনে অপমান করবি, যখন ইচ্ছা খারাপ খারাপ কথা শোনাবি, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কেন থেকে মানুষ মনে হবে না? তুই তো একটা মানুষ। আর হ্যাঁ, শুধু মানুষ না, একটা হট সুন্দর সুইটেবল মেয়ে মানুষ। বাড়িতে বারবার বলেছিলাম বোরখা পরে ভার্সিটিতে আসতে। না, আমার কথা তো তোর পছন্দ হয় না, তাই সকলকে শরীর দেখার জন্য টাইট ফিটিং জামা পরে এসেছিস, সাথে এত সাজগোজ। মানে হলো তুই আজ ছেলেদের চায়ের সাথে বিড়ি ফ্রি দিচ্ছিস, তাই টেস্ট করলাম খেতে কেমন। ফার্দার আমার কথার বাইরে কাজ করে এর থেকেও খারাপ কিছু হবে, যেটা তুই ভাবতেও পারবি না। ছি ভাইয়া, তোর লজ্জা করে না আমাকে এইসব বলতে? ছি। কান্না করতে করতে হলরুম থেকে চলে আসলো। বাহিরে আসতেই সকলে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলো। উদ্দেশ্য বাড়ি যাবে। চলেন আপনাদের পরিচয় দিয়ে দিই। এই হলো আমাদের গল্পের নায়িকা নেহা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। আর আজ নেহাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। আর যে নেহার সাথে এত বাজে বিহেভ করলো সে হলো নেহার চাচাতো ভাই। ওর নাম নেহাল। ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। খুব ভালো ছাত্র ও। স্যাররা সকলেই ওকে খুব ভালোবাসে, বিশ্বাস প্লাস ভরসা করে। পুরো কলেজের ক্রাশ ও, কারণ দেখতে অনেক হ্যান্ডসাম, উঁচু, ফর্সা, বডি ফিটনেস কোনো দিক দিয়ে কম না। নেহার এক বাড়িতেই থাকে, নেহাদের পরিবার আর ওদের পরিবার। নেহাল সকলের সাথেই খুব ভালো ব্যবহার করে, শুধু একমাত্র নেহার সাথে এমন রুডলি ব্যবহার করে। কি রে, এই তো গেলি, এখনই চলে আসলি কেন? এমনি ভালো লাগছে না। বলেই চলে আসতেই কাকিমা নেহার হাত ধরে বলল, আমার মেয়েটার কি হয়েছে? আমার মেয়েটা কি আমাকেও বলবে না? নেহালের মা নেহার বন্ধুর মতো, সব কিছু নেহা তার সাথে শেয়ার করে। তাই কাকিমাকে জড়িয়ে ধরে নেহা কান্না করে দিল। ঘরে এসে কাকিমাকে সবটা খুলে বলল। কাকিমা একটু চুপ থেকে নেহার কপালে একটা চু দিয়ে বলল, আচ্ছা, আমি নেহালের সাথে কথা বলবো। ও আর তোর সাথে এমন করবে না। তবে হ্যাঁ, ও যখন মানা করেছে তুই এইগুলো না পরেই যেতি। জানিস তো, ও ছোটবেলা থেকেই এমন, তোকে কোনো ছেলের সাথে মিশতে দেয় না, আর আজ না বাজে কোনো পোশাক পরতে দেয়। আচ্ছা, আর মন খারাপ করে থাকতে হবে না, চল লুডো খেলি। নেহাও একটা হাসি দিয়ে বলল। চলো খেলি। নেহা আর ওর কাকিমা বাইরে এসে লুডো খেলছিল আর নেহার মা রান্না করছিল। তখনই নেহাল খুব রাগ নিয়ে বাড়ির ভেতরে এসে সোজা নেহার রুমে গিয়ে নেহার সব জামাগুলো বাইরে নিয়ে এসে রান্নাঘর থেকে দেয়াশলাইয়ের কাঠি নিয়ে এসে নেহার জামাগুলো পুড়িয়ে দিল। নেহা অবাক, এর চরম সীমায় পৌঁছে গিয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। কাকিমা কিছু বলতে যাবে তার আগেই নেহাল বলল, আম্মু আর ছোট মা তোমাদের বলছে, আজকের পর থেকে নেহার সকল জামা কাপড় আমি কিনে দেব। আমার কেনা জামা ব্যতীত অন্য কোনো জামা যদিও পরে, তাহলে আমাকে আর কেউ তোমরা খুঁজে পাবে না। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। নেহা ওর জামাগুলোর দিকে তাকিয়ে কান্না করছে। নেহার এত সুন্দর সুন্দর জামাগুলো সাইকোটা পুড়িয়ে ফেললো। খুব খারাপ লাগছে। নেহার সুন্দর সুন্দর জামাগুলিও পুড়িয়ে ফেললো। কান্না করতে করতে রুমে চলে আসলো। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না। নেহার ঘুম ভাঙলো নেহালের ডাকে। উঠে দেখে 4টা বাজে, তার মানে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে। বিছানা থেকে উঠে ওকে না দেখার ভান করেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নিব বলে।
কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন মনে হলো জামা কাপড় নাই, সবগুলোই ওই সাইকো ভিলেনটা পুড়িয়ে ফেলেছে। বাধ্য হয়ে আবার বের হলো। বের হয়ে দেখে নেহার খাটে লম্বা হয়ে শুয়ে আছে নেহাল। নেহাকে দেখেই একটা শপিং ব্যাগ ছুড়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পরে আয়, আর বাকি জামাগুলো আলমারিতে রাখা আছে। এই এই তুই নিজেকে কি ভাবিস বলতো ভাইয়া? তুই যখন যেটা বলবি তখন আমাকে সেটাই করতে হবে, তাই না? চত্বস্য, আমি পরবো না তোর দেয়া জামা, বুঝতে পেরেছিস? তুই পরবো না, এইবার আমার ঘর থেকে বেরিয়ে যা। খাট থেকে নেমে হাতে শার্ট ভাঁজ করতে করতে বলল, ও, আগে বলবি তো যে আমার হাতে তোর জামা পরতে ইচ্ছে করছে। ওকে চল, আমার কোনো প্রবলেম নাই। শেষবারের মতো বলছি, 10 মিনিট সময় দিলাম, শাওয়ার নিয়ে বাইরে আয়। বলেই নেহার কাছে আসতেছে দেখে দিল এক দৌড়। শালা হারামি, দেখিস তোর কোনোদিন ভালো হবে না। তোর বউ হবে একটা পেতনি, তোর 24টা নাইজেরিয়ানদের মতন বাচ্চা হবে। আমাকে বলে 10 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বের হতে। সাহস কত? বের হব না আমি, দেখি তুই কি করিস। কি রে, তোর শাওয়ার নেওয়া এখনো শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া হয়নি। তাই নাকি? এখনো হয়নি? জানিস নেহা, আমারও তোর সাথে শাওয়ার নিতে ইচ্ছে করছে। শুধু শাওয়ার না, আরো অনেক কিছু করতে ইচ্ছে করছে। দাঁড়া, তুই থাক, আমিও আসি। ওর বলতে যেটুকু দেরি হয়েছে নেহা তার আগেই বের হয়েছে। কি রে, তুই না বললি তোর গোসল শেষ হয়নি? না মানে আসলে ভাইয়া। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। খাটে শুয়ে পড়ে ফোন টিপতে টিপতে বলল, টেবিলে দেখ, খাবার আছে, নিচে খা আর আমাকে খাইয়ে দে। হ্যাঁ বললেই হলো। এই তুই কে রে যে তোকে আমি খাইয়ে দিব? যা তো এখান থেকে, অনেকক্ষণ হলো জ্বালাতন করছিস, বিরক্ত লাগছে আমার। বলে নেহা ওর দিকে তাকাতেই দেখলো দুটো লাল রক্তিম বর্ণ চোখ নেহার দিকে তাকিয়ে আছে। কি বললি তুই? আবার বল দেখি। না কিছু বলিনি তো। আমি কি কিছু বলতে পারি বল? চল খাবি না আয়। বলেই নেহা খাবারের প্লেট হাতে নিয়ে ওর মুখের দিকে এক লোকমা ভাত দিল। ও খেয়ে নেহাকে বলল, তুইও খা। দুজনেই চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে বিছানায় টান হয়ে শুয়ে নেহাকে টেনে ওর মাথার কাছে বসিয়ে দিয়ে নেহার হাতটা ওর মাথায় দিয়ে বলল, খুব মাথা ব্যথা করছে, একটু টিপে দে। নেহা মাথা টিপে দিচ্ছে আর বলছে, আচ্ছা ভাইয়া, তুই সব সময় আমার সাথে এমন করিস কেন? আমি কি করেছি বল যে তুই আজ কলেজের সকলের সামনে আমাকে অপমান করলি? জানিস আমার কত খারাপ লাগছিল। হঠাৎ নেহার বালিশ থেকে মাথা সরিয়ে নেহার কোলে মাথা রাখলো। এতে যেন নেহা বরফ হয়ে গেল। কি করছে ও? নেহার ভাবনার মাঝে ও নেহার কোমরটা জড়িয়ে ধরে বলল, সরি, আমি এমনটা করতে চাইনি। রাগের মাথায় এমন করেছে। আসলে তোর ওড়নাটা ঠিক ছিল না, সেটা নিয়ে কিছু ছেলেরা বাজে বাজে কথা বলছিল, তাই নিজেকে ঠিক রাখতে পারেনি। তোর সাথে রুড বিহেভ করে ফেলেছে, সরি। আর হ্যাঁ, আলমারিতে একটা বোরখা আছে, কাল থেকে ওটা পরে বাইরে যাবে। এবার যেন আমার কথার কোনো নড়চড় না হয়, এই বলে দিলাম। এবার কথা না শুনলে একদম মেরে ফেলবো, মনে রাখিস। বলেই রুম থেকে চলে গেল। আর নেহা হ্যাবলার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এর মতিগতি আমি সত্যিই বুঝি না, কখন কি বলে কখন কি করে। আমার তো মনে হয় ও নিজেও জানে না। তার দিকে কফি হাতে ছাদে দাঁড়িয়ে আছে নেহা, তবে একটু করে কফিটা খাচ্ছে। রাত নেহাল এসে বলল, নেহা, কফিটা দে তো, মাথা ব্যথাটা এখনো যায়নি। না রে ভাইয়া, এটা আমি খাইছি, তুই দাঁড়া, আমি মাকে বলছি তোকে আর একটা কফি দিয়ে যাবে। বলেই পা বাড়াতে যাবে তার আগেই ও বলল, এই কফিটা যদি তুই আমাকে না দিস তাহলে তোর ঠোঁটটা আর তোর ঠোঁট থাকবে না। আই প্রমিস, ওটা আমার দখলে চলে আসবে। নেহা বাধ্য হয়ে কফিটা ওকে দিয়ে দিল। কফি খেতে খেতে ও বলল, নেহা, সালমান আশিক এটা কে? সালমান আশিক তো আমার ফেসবুক ফ্রেন্ড, ওর কথা নেহাল ভাইয়া জানলো কেমনে? চিনি না তো। কেন ভাইয়া, কি হয়েছে? নেহার দিকে কিছু সময় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকিয়ে কফিতে চুমু দিতে দিতে বলল, না কিছু না। জানিস তো নেহা, যাদের পাখা গজায় তাদের পাখাটা ছেটে দেওয়া যায়। আমরা মানুষরা অনেক কিছু করতে পারি, এমনকি মানুষ খুনও করতে পারি, কিন্তু সব কাজ করার আগে আমরা ভাবি না যে পরে কি হতে পারে। তাই আজ তোকে বলছে, যেটা করবি ভেবে করিস, তোর জন্য যেন কোনো ছেলের জীবন হারাতে না হয়। এর জন্য বলে, ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না। বলেই কফিটা নেহার হাতে দিয়ে চলে গেল। নেহা ওর কথার মানে বুঝতে পারল না।
কি বোঝাতে চাইলো ভাইয়া আমাকে? অনেক ভেবেও নেহা বের করতে পারলো না। রুমে এসে পড়তে বসলো। 10টার দিকে কাকিমা এসে ডেকে গেল খাবারের জন্য। নেহা, বাবা, কাকু আর নেহাল ভাইয়া খেতে বসেছে। নেহাল, আমরা চাই তুমি পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসে জয়েন করো। নেহাল খেতে খেতেই বলল, আমি নিজে কিছু করতে চাই, কারোর সাহায্য ছাড়া। আমি নিজ পায়ে দাঁড়াতে চাই। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। বলেই চলে গেল। নেহালকে দেখেই মনে হলো কোনো একটা কারণে খুব রেগে আছে। নেহা খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে শুয়ে কিছু সময় ফেসবুকে কাটালো। আসলে ফেসবুকে কাটালো মানে আশিকের সাথে কথা বলল। ছেলেটা নেহাদের কলেজেই পড়ে নেহালের সাথে। খুব মজার একটা মানুষ, সবসময় সকলকে মাতিয়ে রাখে। অনেকক্ষণ ওনার সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে নেহার মনে হচ্ছে কেউ একে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। নেহার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে, আবার খুব ভয়ও করছে। চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পারছিল না। ভয়ে ভয়ে বলল, কে কে আপনি? নেহার কথাটা যেন ওনার পছন্দ হলো না। গায়ে থেকে নেহার ওড়নাটা নিয়ে ওর মুখ বেঁধে দিল। নেহা হাত পাও নড়াতেও পারছিল না। লোকটা ধীরে ধীরে নেহার পেটের কাছে এসে জামাটা একটু সরিয়ে নেহার পেটে একটা ডিপলি কিস করলো। সাথে সাথে নেহার পুরো শরীরটা বরফ হয়ে গেল। হঠাৎ করে কিস করা জায়গাতেই খুব জোরে একটা কামড় দিল। ব্যথায় নেহার চোখ দিয়ে পানি চলে আসলো। নেহাকে কামড় দিয়ে লোকটা নেহার হাতের মুঠোয় একটা কাগজ দিয়েই ব্যালকনি দিয়ে চলে গেল। নেহা তাড়াতাড়ি উঠে মুখ থেকে ওড়নাটা সরিয়ে ঘরের লাইট দিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করলো। নেহা সুইটহার্ট, তোমাকে বলছে আমি কে এটা জানার চেষ্টা করে কোনো লাভ হবে না। তাই বৃথা চেষ্টা করো না। যেটা বলছি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তুমি যতবার কোনো ছেলের সাথে কথা বলবে, ততবার আজকে যেটা হলো সেটাই হবে। ফেসবুক, ইমো, এমনকি নিজের ছেলে বন্ধুদের থেকেও দূরে থাকবে। নইলে এইভাবেই প্রতিদিন রাতে এসে তোমাকে শাস্তি দিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। বাই। যেটা পড়ে যেন নেহা আকাশ থেকে পড়ল। নেহা মনে মনে ভাবল, কে হতে পারে লোকটা? কেন এমন করলো আমার সাথে? আর আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি সে ঠিক করে দেবে নাকি? ইস, পেটটা আমার শেষ করে দিয়েছে। কোনোদিন মনে হয় কিছু খাই নাই। হনুমান কোথাকার। আর একদিন আসলে তোর কপালে দুঃখ আছে। খনি ফোনে মেসেজ টোন বেজে উঠল। ওপেন করতেই দেখলো একটা আননোন নাম্বার। এত চিন্তা করতে মানা করেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে নেহা ঘুম থেকে উঠে খাবার খেয়ে কলেজের জন্য বের হতেই দেখে ভাইয়া ও কলেজে যাচ্ছে। নেহা ওর কাছে গিয়ে বলল, ভাইয়া, আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাবি? ভাইয়া অবাক হয়ে বলল। পুলিশের কাছে গিয়ে কি করবে? পরে নেহা ওর ভাইয়াকে বলল, একটা নাম্বার খুব ডিস্টার্ব করছে, সেটা কার নাম্বার এটা জানার জন্য। কেন জানি না নেহাল আর কোনো প্রশ্ন না করে নেহাকে নিয়ে থানাতে আসলো। নেহা পুলিশকে নাম্বারটা দিয়ে জানতে চাইল কার নামে রেজিস্ট্রেশন করা আছে, একটু দেখে ওকে জানাতে। পুলিশ কাকে যেন ফোন দিয়ে নাম্বারটা দিল। তারপর নেহার পরিচয় নিল, প্লাস নেহার আইডি কার্ডও দেখলেন। একটু পরে একটা ফোন আসলো। পুলিশটা কিছু কথা বলে ফোন রেখে দিয়ে নেহার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের কি আপনার পাগল মনে হচ্ছে? আমাদের সময়ের কোনো দাম নাই আপনার কাছে? নিজের নাম্বার নিজে জানতে এসেছেন? নেহা আর নেহাল অবাক হয়ে বলল। মানে? তখনই লোকটার ফোনে একটা মেসেজ আসলো। লোকটি সেটা ওপেন করে ওদের দেখালো। সত্যি নাম্বারটা নেহার নামে রেজিস্ট্রি করা। খুব অবাক হলো নেহা। নেহাল নেহার দিকে তাকিয়ে বলল, এই নাম্বার কবে তুলেছিস? নেহা কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আমার সামনেই দাঁড়িয়ে আছে নেহাল। ও এখন পর্যন্ত একটা কথাও বলেনি নেহার সাথে। নেহা নিজেও খুব চিন্তায় ছিল, নাম্বারটা নেহার নামে কিভাবে রেজিস্ট্রি করা হলো। নেহা তো কোনো সিম তোলেনি। নেহার ভাবনার মাঝে নেহাল বলল, কিছু খাবি? নেহা খুব অবাক হলো, কারণ এখন তো খাবারের অফার করার কথা ছিল না, ওর গায়ে চড় মারার কথা ছিল। তাহলে ও এত শান্তভাবে কি করে আছে? তার মানে কি কাজটা নেহালই করেছে? কিরে, এত কি ভাবছিস? চল কিছু খেয়ে নে, ক্ষুধা লাগছে। ভাইয়া, আমার একটা কথা ছিল তোর সাথে। বল। তারপরে নেহা ওর ভাইয়াকে রাতে ঘটে যাওয়া সব কথা বলল। বলেই ভাইয়ার দিকে চেয়ে রইল, কারণ নেহার ধারণা এই লোকটা আর কেউ না, ওর ভাইয়াই ছিল।
নেহাকে অবাক করে দিয়ে ওর ভাইয়া বলল, বাহ, ভালো তো। এখন কি বাড়িতে ছেলেদের অ্যালাউ করছিস নাকি? তোর থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? ভাইয়া কি বলছিস এসব? আর কি আশা করেছিলে? কথাটা শোনার পরে তোকে কোলে তুলে নিয়ে নাচবো? ফালতু মেয়ে কোথাকার। আজ বাড়িতে চল, কাউকে কি বলি তোর বিয়ের ব্যবস্থা করব। তোর মতো মেয়েকে ঘরে রাখার থেকে না রাখাই ভালো। বলেই নেহাল চলে গেল। আর নেহা পুরো বোকা বনে গেল। কোনো মতে তো এই লোকটা ভাইয়া হতেই পারে না। ভাইয়া হলে এখন এইসব বাজে কথা আমাকে বলতো না। এইসব ভাবতে ভাবতে কিছু সময় নেহা সেখানেই দাঁড়িয়ে রইল। তারপরে নেহা ক্লাসে চলে গেল। ক্লাস করে বাড়িতে চলে আসলো। না খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না ওর। কে ওর সাথে এমন করছে? ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল নেহা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা নাস্তা করে ছাদে চলে এলো। এটা নেহার ছোটবেলা থেকেই অভ্যাস। সন্ধ্যার একটু আগে ছাদে হাঁটাহাঁটি করা, বিকেলের হালকা বাতাস, মনোমুগ্ধকর পরিবার মনটাই যেন ভরে যায়। মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে বাগান থেকে মিষ্টি ফুলগুলোর সুবাসটাও যেন পুরো মনটাকে মাতিয়ে তোলে। এ যেন এক সুখের রাজ্য। নেহা ওর কাকিমার ডাকে পিছনে ফিরে তাকালো। কিরে, ঘুম থেকে কখন উঠলি? এই তো একটু আগে। কেন? না, তখন তোর ঘরে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আছিস। কাকিমা, বোরখা পরেছো, কোথাও যাচ্ছ নাকি? কাল রিয়ানের গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। দুপুরে বড় আপা ফোন করেছিল, আমাদের আজকেই যেতে বলেছে। তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর জাগাইনি। আর কাল তো তোর আইসিটি প্রজেক্ট আছে, তাই তুই কাল যাবি নেহালের সাথে, বুঝলি? এখন নিচে চল, সকলে দাঁড়িয়ে আছে। নেহাকে কিছু বলতে না দিয়েই ওর কাকিমা নিচে চলে গেল। নেহাও তার পিছু পিছু গেল। সকলে চলে গেল ফুপির বাসায়। রিয়ান নেহার বড় ফুপির ছেলে, মাল্টিমিডিয়া ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। নেহার মা আর কাকিমা রান্না করে রেখে গেছে, তাই নেহাও আর কিছু না বলে 7টার দিকে পড়তে বসলো। নেহাল এখনো বাড়িতে আসেনি। 8:30টার দিকে হঠাৎ ঝড় উঠে আসে। এই ঝড় জিনিসটাকে নেহা ছোটবেলা থেকেই খুব ভয় পায়। যখন ঝড় হয় নেহার মনে হয় নেহা হয়তো এই ঝড়ে পড়ে সুন্দর পৃথিবীটাকে আর দেখতে পারবে না। কেন এমন হয় ও নিজেও জানে না। ছোটবেলা থেকে নেহা একা একটা রুমে থাকে। যখন ও ক্লাস 8-এ পড়ে তখন মাঝরাতে একবার এইরকম ঝড় হয়েছিল। ঘুটঘুটে অন্ধকারে নেহার বারবার মনে হচ্ছে কেউ হয়তো ওর পরিবারের কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেছিল। সকালে উঠে দেখে নেহা বিছানায় শুয়ে আছে। নেহার পাশে সকলে বসে আছে। মাথাটা তুলতেও পারছিল না, জ্বর এসেছিল ভয়ে। সেই ছোটবেলার ভয়টাকে এখনো জয় করতে পারেনি নেহা। তারপরে থেকে যখনই বৃষ্টি হয় তখনই ওর আম্মু ওর কাছে থাকে, কিন্তু আম্মু তো আজ নেই, নেহালও এখনো আসেনি। ভাবতে ভাবতে কারেন্ট চলে গেল। খুব জোরে বৃষ্টিও পড়তে শুরু করলো। ভয়ে নেহা কান্নাকাটি করে দিল। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে সেখান থেকে সরে গেল। নেহা, এই দেখ, আমি নেহাল। ফোনের লাইট নিজের মুখে ধরে বলল, পাগলি, এই দেখ, আমি চলে আসছি, আর ভয় নেই। নেহা দৌড়ে গিয়ে নেহালকে জড়িয়ে ধরে ফোপাতে লাগলো। কথা বলতে পারছিল না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ নেহাকে কোলে তুলে নিল। কোলে করে নিজের ঘরে নিয়ে গেল। নেহা তার শার্ট খামচে ধরে আছে। নেহাকে খাটে বসিয়ে দিয়ে দুহাতে নেহার মুখটা একটু উঁচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে পাগলি, আছি তো আমি, আর ভয় নেই। এই দেখ, পুরো ভিজে গেছে। এমন থাকলে তো আমার জ্বর আসবে। তুই একটু বস, আমি ভেজা কাপড়গুলো ছেড়ে আসে। নেহা তখনও নেহালের শার্ট খামচে ধরে আছে। বাধ্য হয়ে নেহাল ঘরেই শার্ট চেঞ্জ করলো। তারপরে নেহার পাশে বসে বলল, তোর জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হলো। এসে এতবার কলিং বেল বাজালাম, দরজা খুললি না। শেষে বেলকনি দিয়ে পাইপ দিয়ে ঘরে আসতে হলো। সরি ভাইয়া। খুব ক্ষুধা লাগছে। রান্না করেছিস? না, মা কাকিমা করে রেখে গেছে। তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম, কিন্তু আমি চিন্তা করছি আমি আজ রাতে ঘুমোবো কিভাবে। নিহাল ভাইয়াকেও কিছু বলতে পারবো না। সময় হলে নেহা নেহালকে বলতো, আমাকে আমার মতো থাকতে দে, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। কিন্তু এই ঝড়ের সময় ওর বলতে ইচ্ছা করছে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। নেহা এই সময় ভাবছিল। হঠাৎ নেহাল বলল, এত ভাবতে হবে না, আজ রাতে আমার রুমে ঘুমা, আমি সোফাতে ম্যানেজ করে নেব।
নেহা খাটে শুতে শুতে বলল, ভাইয়া তোর খাটটা তো অনেক বড়, তুই চাইলে খাটেও শুতে পারিস। নেহা যেন এই কথারই অপেক্ষায় ছিল। নেহা বলার সাথে সাথে সোফা থেকে উঠে এসে খাটে শুয়ে ফোন টিপতে লাগলো। নেহাও চুপটি করে এক কোণায় শুয়ে আছে, কারণ আমাদের সমাজে এটা মেনে নেবে না। দুজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা আসলেই ভালো চোখে দেখায় না। কিন্তু আজ নেহা তার ভয়ের কারণে নিরুপায়। এসব ভাবতে ভাবতেই নেহা ঘুমিয়ে পড়ল। নেহা সকালে ঘুম থেকে উঠে দেখে ও নেহালের বুকে ঘুমিয়ে আছে, আর সে পরম যত্নে নেহাকে দুই বাহু দিয়ে আগলে রেখেছে। কিন্তু নেহা ভাবছে অন্য কথা। ও তো দূরেই ঘুমিয়েছে, তাহলে ওর বুকে আসলো কি করে? নেহা সকালে নাস্তা বানিয়ে ঘরে গেল কলেজ যাওয়ার জন্য রেডি হতে। হঠাৎ ফোনের রিংটোনটা বেজে উঠল। ওপেন করতেই দেখে সেই নাম্বারটা, সেখানে লেখা, আমার স্বপ্ন ছিল তুমি শুধু আমার বুকে ঘুমাবে, আমার রাজ্যের রানী হয়ে থাকবে। কিন্তু না, কাল তুমি তোমার চাচাতো ভাই নেহালের বুকে ঘুমিয়েছিলে। তুমি কি ভেবেছ আমি জানতে পারবো না? মাই সুইট হার্ট, এর শাস্তি তোমাকে পেতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সে। কিছু সময় আছে, তখন আমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমরা বুঝতে পারি না। যেমন এখন কে নেহার সাথে এমনটা করছে নেহা বুঝতে পারছে না, ও কিছুই বুঝতে পারছে না। এই জিনিসটা সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো। হয়তো সময় নিজেই নেহাকে সব কিছুর উত্তর দিয়ে দেবে। ওরা দুজনে নাস্তা করে কলেজে চলে আসলো। 20 মিনিট হলো নেহা গেটের কাছে দাঁড়িয়ে আছে, এখনও নেহালের খবর নাই। নেহার খুব বিরক্ত লাগছে। হেই বেবি, নেহা একটু দূরে সরে আসলো, তারাও নেহার পিছু পিছু আসলো। তখনই কোথা থেকে নেহাল এসে নেহার হাতে একটা লাঠি দিয়ে বলল, এই 20 মিনিটে আমার উপর যত রাগ হচ্ছিল, এই লাঠিটা দিয়ে ওদের উপর রাগটা ছাড় যা। নেহা কিছু সময় পর নেহালের দিকে তাকিয়ে রইল, তারপরে হুট করে ছেলে তিনটাকে লাঠিটা দিয়ে খুব মারলো। মারতে মারতে বলল, কি বলে যেন সম্বোধন করলি আমাকে? হে বেবি, তাই না? নে তোর বেবির কেলানি। পিছন থেকে কেউ হাতটা ধরতেই খুব জোরে তাকেও একটা বাড়ি মারলো নেহা। পিছন দিকে ঘুরে দেখে বাঘটা নেহালকেই মেরেছে। ভয়ে নেহার হাত থেকে লাঠিটা পড়ে গেল। নেহার কপালে এবার খুব দুঃখ আছে, বুঝতেই পারছে। নেহা নেহালের হাতের দিকে তাকাতেই দেখলো হাত থেকে রক্ত পড়ছে। ভয়কে জয় করে তার কাছে গিয়ে তার হাতটা ধরে রুমাল দিয়ে বেঁধে দিল নেহা। নেহা তার দিকে তাকাতেও পারছে না। নেহাকে কিছু না বলেই সে গাড়িতে বসে পড়ল আর নেহাকে বলল, বসবি নাকি এখানে রেখে চলে যাব? কোনটা? নেহা বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে নিল ওর ফুপিদের বাসায় যাবে বলে। নেহা বাইরে গিয়ে দেখলো নেহাল ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যা লাগছে না, কালো কালারের জিন্সের সাথে কালো শার্ট, হাতায় একটু ভাঁজ করা, হাতে একটা ঘড়ি, শার্টের পাশে কালো সানগ্লাস। নেহা নিজেই আজ ওপর ক্রাশ খেলো। নেহা জানে না বিয়ে বাড়িতে মেয়েরা সব কি করবে। নেহালের ডাকে নেহার ভাবনা ভাঙল। কি দেখে সেভাবে? তোকে তোকে না আজ খুব সুন্দর লাগছে ভাইয়া। কি বললি? এই রে, কি বললাম আমি এটা? কই কিছু না তো, চল দেরি হয়ে যাচ্ছে। নেহাল কিছু সময় নেহার দিকে তাকিয়েই থাকে, আবার গিয়ে সোফাতে বসে শান্তভাবে নেহাকে বলল, জাস্ট 5 মিনিট সময় দিলাম, ঘরে গিয়ে বোরকাটা পরে আয়। নেহা অবাক হয়ে বলল, ভাইয়া আমি বিয়ে বাড়ি যাচ্ছি, কলেজে না। আর এই জামাটা তো তুই কিনে এনেছিস। বিয়ে বাড়িতে গিয়ে বোরকা পরে থাকতে বলি নাই তোরে। এখান থেকে পরে যাবে, ওখানে গিয়ে ঘুরে ফেলবে। আর একটা কথা যেন না শুনে, তাড়াতাড়ি যা। নেহা বাধ্য হয়ে বোরখা পরল। নিজে এত সেজে গুজে যাচ্ছে আর ওকে বুড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেজাজটাই খারাপ হয়ে গেল নেহার। বাইকে বসে আছে আর চারপাশটাকে দেখছে। বিকেলে আবহাওয়াতে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দুপাশে বড় বড় সবুজ গাছ, মাঝখানে রাস্তা। ব্যস্ত শহর থেকে এই খোলামেলা গ্রামগুলো কত সুন্দর, মনোমুগ্ধকর। শহরের দমবন্ধ পরিবেশের সাথে এই প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনাই হয় না। বিকেলে প্রিয় মানুষের হাত ধরে এই মেঠো পথে হাঁটতে অনেক ভালো লাগবে। হঠাৎ গাড়ির ব্রেকের কারণে নেহালকে জড়িয়ে ধরল। ছেড়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে নাকি? ফুপিদের বাড়িতে এসে গেছে না। আর সারা রাস্তা তো কি ভাবলে বলতো? কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল নেহা। নেহা আর নেহাল একসাথে বাড়ির ভিতরে যাচ্ছিল। সকলেই ওদের দিকে তাকিয়ে আছে।
অনেক বয়স্করা বলল ওদের দুজনকে নাকি অনেক মানিয়েছে। একটা মহিলা এসে বলল, কি রে নেহাল, আমাদের না বলেই বিয়ে করে নিলি? তবে হ্যাঁ, বউটা অনেক সুন্দর, তোর সাথে খুব মানাইছে তোদের দুজনকে। নেহা তার কথা শুনে অবাক চোখে নেহালের দিকে তাকালো। অবাক করা বিষয়, নেহাল মহিলার কথায় দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ ফুপি, দোয়া করো জনের পরের বার আসলে তোমাদের আমাদের বাচ্চাদের মুখ দেখাতে পারি। বলেই কাকিমার কাছে চলে গেল। নেহা তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ গায়ে হলুদ, মেয়েরা সকলেই শাড়ি পরবে। নেহা কোনোদিন শাড়ি পরেনি, ওর কাকিমা আর মা ওকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। নেহা ঠিক মতো হাঁটতেও পারছে না শাড়ি পরে। খুলে ফেলতে চাইলে ওর মা খুলতে দিল না। আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলো, কারণ নেহার বেশি সাজগোজ মারা। ওর চোখে শুধু একটু কাজল দিল, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিল, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। এতেই যেন নেহাকে হুড়পড়ি লাগছিল। উফ, কি যে সুন্দর লাগছে! নেহা আজ নিজেই নিজের ওপর ক্রাশ খাচ্ছে। নেহাকে সাজলে যে এত সুন্দর লাগে সেটাও নিজেই জানতো না। ইস, আর একটু সাজলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। ওই সাইকো হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছে না নেহা। কাকিমা, দেখো তো আমাকে কেমন লাগছে। বাহ, আমাদের মেয়ে দেখে অনেক বড় হয়ে গেছে। নেহা সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলো। সকলেই শাড়ি পরেছে, আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে। দেখতে দেখতে হঠাৎ নেহালের দিকে চোখ পড়ল নেহার। কাঁচা হলুদ পাঞ্জাবি সাথে কালো জিন্স পরেছে, হাতে ঘড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে। সকলে একে একে আপুকে হলুদ দিয়ে দিল। এবার ছোটদের পালা। নেহাও স্টেজে গিয়ে আপুকে হলুদ দিয়ে নিচে আসতে যেতেই কুচির সাথে পা লেগে পড়ে যাচ্ছিল। হঠাৎ একটা ছেলে এসে নেহাকে ধরে ফেললো। তাকে ধন্যবাদ দিয়ে নেহা ওখান থেকে চলে আসলো। রাতে বড়রা সকলে একসাথে থাকবে, আর ছোটরা একসাথে। সকলেই খুব মজা করছে। নেহাও সকলের সাথে তাল মিলাচ্ছে। রাতে নেহারা সকলেই একসাথে ঘুমিয়েছে। মাঝরাতে হঠাৎ নেহার মনে হলো কেউ ওকে কোলে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত নাড়াতে চেষ্টা করতেই বুঝতে পারলো হাত বাঁধা, চোখও বেঁধে ফেলেছে। ভয়ে চিৎকার করতে যাবে তখনই ও ঠোঁট দিয়ে নেহার ঠোঁটটা দখল করে নিল। বাড়িতেও কেউ আমার রুমে এসে আমার সাথে এমন করলো, আবার এখন এখানে। কে এই মানুষটা, আর কেন বা আমার সাথে এমন করছে? এসবই ভাবছে নেহা। ওর দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ সে নেহার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল। কোথাও একটা দাঁড়িয়ে আছে নেহা, আর খুব ভালোভাবে বুঝতে পারছে শয়তানটা ওর সামনে দাঁড়িয়ে আছে। ওর হাত দিয়ে নেহার গালে এদিক সেদিক আঁকাআঁকি করতে শুরু করলো। নেহা কিছুই বুঝতে পারছে না কেন এমন করছে ওর সাথে। কি করেছে নেহা তার যে ওর সম্মান দিয়েও এমন করছে? ভাবতে ভাবতে সে নেহার জামাটা সরিয়ে পেটে হাত বুলাতে শুরু করলো। এমন করতে করতে হঠাৎ হাত দিয়ে খামচে ধরলো। আর জান মনে হয় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে পড়লো। বুঝতে পারছে পেট থেকে রক্ত পড়ছে, কারণ খুব জোরে খামচি দিয়েছে। খুব রাগ হচ্ছে নেহার, তাই পা দিয়ে সামনের দিকে দিল এক লাথি। কোথায় লাথি মেরেছে জানে না, তবে এইটুকু বুঝতে পারলো লোকটা ব্যথা পেয়েছে। একটু খুশি খুশি লাগছিল। তখনই লোকটা আবারও এসে নেহার চুলের মাঝে হাত দিয়ে নেহার ঠোঁট দুটো দখল করে নিল। একটু পর ছেড়ে দিয়ে হাতের বাঁধনটা খুলে দিয়ে আগের মতোই হাতে একটা চিরকুট দিয়ে চলে গেল। নেহা চোখ খুলে দেখলো ও ওর ফুপিদের বাসায় ছাদে। পেট থেকে জামাটা সরিয়ে দেখলো খুব বাজেভাবে কেটে গেছে, রক্ত পড়ছে। চোখ খুলে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। নেহা, তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু না, তুমি আমার কথা শোনোনি। সেদিন সারা রাত নেহালের সাথে ঘুমিয়েছ, কিছু বলিনি। ভেবেছিলাম বিয়েবাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব, কিন্তু তুমি কি করলে? শাড়ি পরে সংসেজে আজ সকলকে নিজ রূপ দেখালে। শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে, তাই না? তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার শাড়ির নিচ দিয়ে পেট ধরেছিল। কি করবো বলো, আমি অসহায়, তাই ওই হারামি তোমার পেট ধরবে আর আমি চুপ করে থাকবো। এটা কি করে হয় বলো? তাই পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে গেলাম। আশা করি এমন ভুল আর কখনো করবে না। কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখায়। ভালো থেকো। আর হ্যাঁ, তোমার ব্যাগে মলম আছে, পেটে লাগিয়ে নিও। আজ নেহার আপুর বিয়ে।
চুপচাপ এক কোণে বসে আছে নেহা। কিছুই ভালো লাগছে না ওর। ও এটাই ভেবে পাচ্ছে না যে ওর সাথে কেন এমন হচ্ছে। ওর কথাগুলো যদি বাইরের কেউ জানতে পারে যে রাতে ওর ঘরে কোনো ছেলে এসে ওর সাথে এমন করে, তাহলে তারা কোনো কথা চিন্তা না করে নেহার নামের পাশে কোনো একটা খারাপ শব্দ জুড়ে দেবে। এতে মানুষের ভিড়েও আজ নেহা নিজেকে খুঁজে পাচ্ছে না। না চাইতেও মনটা বারবার ওই বাজে ছেলেটার কথাই মাথায় আসছে। নেহা কেবল একটা কথাই ভাবছে যে সে কি চাইছে, সে কি এমন চাইছে ওর চরিত্রে দাগ পড়ুক। এমন হাজারো প্রশ্ন যখন নেহার মাথায়, তখনই সকলে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। বর পক্ষে সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো। নেহা গিয়ে বিয়ে পড়ানো দেখে ঘরে যাচ্ছিল, কোথা থেকে একটা ছেলে এসে ওর হাত ধরে বলতে শুরু করলো, হে, আমি রিয়ান। তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সকলেই তো মধু চাইবে। এমনিতেও নেহার মেজাজ ঠিক নেই, এর কথায় আরও খারাপ হয়ে গেল। তাই কোনো কিছু চিন্তা না করেই তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। পুরো বিয়ে বাড়ির লোক ওদের দিকে তাকিয়ে আছে। মা, কাকিমা, বাবা সকলেই এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নেহাল হাত দুটো মোট করে এক সাইডে দাঁড়িয়ে আছে। নেহা ওর বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই ছেলেটা আবারও সকলের সামনে ওর হাত ধরে বলতে শুরু করলো, এই মেয়ে, তুই জানিস না তুই কত বড় ভুল করলি আজ? আমি কে তুই জানিস না। একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করব, কিন্তু না, তোকে তো শুধু এক রাত আমি ব্যবহার করব। আর কিছুই বলতে পারলো না। তার আগেই নেহাল তাকে মারতে শুরু করলো। ছেলেটাকে মারার সময় অনেকে নেহালকে মারতে আসলো। নেহাল সকলকেই খুব মারলো। নেহার বাবা, কাকা, ফুপা কেউ তাকে থামাতে পারছে না। নেহারা সকলে ড্রয়িং রুমে বসে আছে। নেহালের মা নেহালের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। হাত কেটে গেছে। যে ছেলেটাকে নেহাল মেরেছে সে নাকি এলাকার এমপির ছেলে। তাকে কেউ কিছুই বলতে পারে না। ছেলেটা ঢাকাতেই থাকে, লকডাউনের কারণে গ্রামে আসছে। সকলে মিলে বসে ঠিক করলো আজ রাতেই নেহাল ঢাকাতে চলে যাবে, আর বাড়ির সঙ্গে সকলে বৌভাতের পরে যাবে। সকলের মাঝেই নেহাল দাঁড়িয়ে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, ঘরে যা আর লাগেজ গোছা, তুই আমার সাথে বাড়ি ফিরবি। বলেই চলে গেল। নেহাও রুমে চলে আসলো, কারণ ও যে নেহাকে এখানে আর এক মুহূর্তও থাকতে দেবে না সেটা আর কেউ না বুঝলেও নেহাদের পরিবার খুব ভালোভাবে বুঝে গেছে। নেহারা সকলের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হোটেল থেকে খাবার আনছি। অনেক রাত হয়ে গেছে, এখনও রান্না করতে হবে না। বলেই চলে গেল। নেহাও রুমে চলে আসলো। খুব ক্লান্ত লাগছে ওর, তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিল। কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারবে না। নেহালের ডাকে ঘুম ভাঙলো। ওঠ ওঠ, খেয়ে নে। বলেই চলে যাচ্ছিল। নেহা হাতটা ধরে বলল, ভাইয়া তুই খাবি না? না, ক্ষুধা নেই। নেহা জানে ও যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না, তাই ওকে জোর করে পাশে বসিয়ে খাইয়ে দিল আর নিজেও খেলো। নেহা প্লেটটা রেখে যেই না ওর দিকে ঘুরে বসলো, আচমকাই ও নেহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ থেকে বাড়ির বাইরে গেলে আমার সাথে যাবি, কোনো দরকার হলে আমাকে জানাবি, একা কোথাও যাবি না। বুঝতে পারছিস আমি কি বলেছি? হুম। এই প্রথম নেহাল নেহাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলছে। ভাইয়া তুই কি কান্না করছিস? কথাটা বলতেই নেহাল নেহাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। নেহা অনেকবার ডাকলো, কিন্তু ও নেহার কথা শুনলই না। এইভাবেই কেটে গেল কিছুদিন। বাড়ির সকলেই চলে আসছে। নেহা এখন বাড়ির বাইরে গেলে নেহালের সাথে যেতে হয়। নেহা একা কোথাও যেতে পারবে না, এটা নেহালের কথা। আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার ওপারে ফুচকার দোকান দেখে নেহা নেহালকে বলল ফুচকা খাবে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি, বাড়ি গিয়ে খাবি। এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ঠিক না। বলেই চলে গেল। নেহা, নেহা, এই যে ভাই, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, দেখেছেন? কালো বোরকা পরে। হ্যাঁ, একটু আগেই কয়েকটা লোক কালো মুখোশ পরে মেয়েটার মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওইদিকে নিয়ে গেছে। লোকটার কথা শুনে দুকদম পিছিয়ে গেল নেহাল। খুব জোরে চিৎকার করে বলল, নেহা। নেহা চোখ খুলে কিছুই দেখতে পারছিল না, কারণ ঘরটা অন্ধকার। বুঝতে পারছে রাত হয়ে গেছে। নেহা কতক্ষণ এভাবে ঘুমিয়েছে জানে না। মাথাটা খুব ব্যথা করছে ওর। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালো নেহা। কেউ একজন ভেতরে এসে ঘরের লাইট অন করলো।
মানুষটাকে দেখে নেহার পুরো দুনিয়াটাই ভেঙে পড়ল। খুব ভালোই বুঝতে পারছিল ওর সাথে খুব খারাপ কিছু হবে। বারবার আল্লাহকে ডাকছিল আর মনে মনে ভাবছিল, যাই হোক না কেন, নেহাল ভাই আমার কিছুই হতে দেবে না। নেহার কেন জানে আজ নেহালকে খুব ভরসা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ছেলেটা আর কেউ না, যাবে নেহা বিয়ে বাড়িতে চর মেরেছিল সেই এমপির ছেলে রিয়ান। নেহার ভাবনার মাঝেই রিয়ান নেহার সামনে এসে নেহার মুখটা শক্ত করে ধরে বলল, কি ভেবেছিলি আমার থেকে বেঁচে গেছিস? তোকে আমি ভালোভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই, আর তুই সকলের মাঝেই আমাকে অপমান করলি। আর সেই অপমানের প্রতিশোধ নেব তোর শরীরটাকে ব্যবহার করে। তার কথাই যেন নেহার মাথায় বাজ পড়ল। তাহলে কি আজ নেহার পুরো জীবনটাই শেষ হয়ে গেল? নেহার হাত পাও ব্যথা, চাইলেও কিছু করতে পারবে না। হঠাৎ রিয়ান নেহার গায়ে থেকে ওড়নাটা নিয়ে মেঝেতে ফেলে দিল। নেহার দম যেন বন্ধ হয়ে আসছিল। তখনই কেউ একজন লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে আসলো। মানুষটাকে দেখে নেহার দেহে যেন প্রাণ ফিরে আসলো, কারণ ওদের সামনে রক্তিম চোখ নিয়ে হাতটা মুঠো করে রিয়ান এর দিকে তাকিয়ে আছে, সাথে পুলিশও এসেছে। নেহার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রেয়ানকে খুব মারল। পরে পুলিশ এসে নেহালকে সরিয়ে দিয়ে রিয়ানকে নিয়ে চলে গেল। সাথে সাথে নেহার কাছে এসে নেহার গায়ে ওড়নাটা দিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিল, আর সাথে সাথে নেহালকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। নেহার মাথায় হাত রেখে ওকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তখনই নেহা সেন্স হারায়, কারণ সারাদিন কিছুই খায়নি, তারপরেও খুব ভয় পেয়েছিল। নেহার যখন ঘুম ভাঙল তখনও নিজেকে নেহালের বুকে আবিষ্কার করলো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওরা কোথায় আছে। বুঝতে পারলো ও নেহালের রুমে শুয়ে আছে, তাও আবার নেহালের বুকে। নেহাকে নড়তে দেখেই নেহাল তাড়াতাড়ি উঠে নেহাকে বলতে শুরু করলো, হ্যাঁ নেহা, ঠিক আছিস তুই? পাগলি, এত ভয় কিসের? আমি আছি তো। তোর এই নেহাল থাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, বুঝলি? বলেই নেহাকে আবার বুকে টেনে নিল। নেহা কিছুই বলছিল না, আসলে কি বলবে বুঝতেও পারছিল না। হঠাৎ নেহাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। একটু পরে আবার আসলো হাতে খাবার নিয়ে। এবার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা শেষ কর বলেই নেহার মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষে নেহা বলল, ভাইয়া, বাড়ি থেকে কেউ নেই? আছে তো। তোর এমন মনে হলো কেন যে কেউ নেই? না, আসলে আমি তো রুমে এত রাতে, তারপরেও আমার সাথে এত কিছু হয়ে গেল, তারপরেও বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না। আরে পাগলি, বাড়িতে সকলে আছে, সকলেই তোর কাছে ছিল। সারাদিন সকলের উপর দিয়ে অনেক ঝড় গেছে, সকলে খুবই ক্লান্ত, তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমি নিজেই তোকে আমার ঘরে রেখেছি। অনেক রাত হয়ে গেছে, খুব ঘুম পেয়েছে, আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, চল ঘুমাবো। বলেই টেবিলের প্লেটটা রেখে নেহাকে কোলে নিয়ে খাটের মাঝে নিয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনের গায়ে দিয়ে নেহাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। এদিকে নেহার তো পাগল অবস্থা। নেহাল এসব কি করছে আর কেনই বা করছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। নেহা সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে নেহাল নেই, তাই বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাইরে চলে গেল। বাইরে যেতেই ওর কাকা মা ওর কাছে এসে জিজ্ঞেস করলো, কি রে, এখন কেমন আছিস? ভালো। কিছু খাবি? না মা, ফ্রেশ হবো তারপরে। আচ্ছা, তাহলে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা কাকিমা, নেহাল ভাইয়া কই? ওকে তো কোথাও দেখছি না। ও একটু থানাতে গেছে ওই রিয়ানের ব্যাপার নিয়ে কথা বলতে, একটু পরে চলে আসবে। কেন, কোনো দরকার আছে? না, এমনি বললাম। নেহা পরে ওর কাকিমার কাছে জানতে পারলো ওকে রেয়ান তুলে নিয়ে যাওয়ার পরে নেহাল প্রথমেই রিয়ানের কথা পুলিশকে জানায়, তারপরে রিয়ানের নাম্বার ম্যানেজ করে সেটা ট্র্যাক করে ওকে বাঁচায়। নেহা ঘরে এসে ফ্রেশ হতে চলে গেল আর ভাবছিল, আচ্ছা, নেহাল ভাইয়া ছোটবেলায় থেকেই আমার সাথে এমন করে কেন? কখনো ভালো ব্যবহার করে তো কখনো রুডলি ব্যবহার করে, কখনো মারে তো কখনো আদর করে, তবে অন্য কেউ আমাকে বকলে তার 12টা বাজিয়ে দেয়। কেন এমন করে? আর নাস্তা করছিল তখনই নেহাল এসে ওর পাশে পাউরুটিতে জেলি মাখতে মাখতে আশেপাশে একটাবার দেখে নিল। আশেপাশে কেউ নেই। পাউরুটিতে একটা কামড় দিয়ে নেহাকে বলল, নেহা শোন,
ছোটবেলা থেকে তোকে মারার, বকার, আদর করার সবকিছুর অধিকার একমাত্র আমার ছিল, আর এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর হ্যাঁ, তোর মনে শুধু একটা ছেলের নামই থাকবে, আর সেটা হলো আবির আহমেদ নেহাল। বলেই নেহার দিকে তাকিয়ে বলল। আশা করি কি বলেছি বুঝতে পেরেছিস। বলে নেহার কাছে এসে ঠোঁটে হালকা করে ভালোবাসার পরশ দিয়ে চলে গেল। নেহা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ও আমাকে কি বললো এগুলো? এই কথাগুলোকে আমি কিভাবে নেব? থ্রেট নাকি ভালোবাসা? কিছুই বুঝতে পারছি না। সারাদিন আর নেহালের সাথে দেখা হয়নি। রাতে নেহা খেয়ে রুমে চলে আসলো ঘুমাতে। খুব গরম, তার প্লাজোর সাথে গেঞ্জি পরে শুয়ে পড়লো। গেঞ্জি শুধু নিজের রুমেই পরে, কারণ এখনও শহরের আধুনিকতাকে আয়ত্ত করতে পারেনি। শুয়ে শুয়ে ফোনে গান শুনছিল। 11টা বাজে। হঠাৎ ব্যালকনি দিয়ে নেহার রুমে আসলো। ওকে দেখে নেহা লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বলল, এই, তুই এত রাতে আমার ঘরে কি করিস? হ্যাঁ, লজ্জা করে না তোর এত রাতে একটা মেয়ের রুমে আসতে? না, করে না। এবার বেশি কথা না বলে একটা কাগজ নেহার সামনে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ের মতো এতে একটা সই করে দে। এটা কিসের কাগজ? এটা তোর বিয়ের রেজিস্ট্রি পেপার। আর আমি এটা কলেজ থেকে পাঠিয়েছে, বলেছে আজকের মধ্যে সই না করে দিলে 3rd ইয়ারে আর তুলে দেবে না। আমার বন্ধু শাহিন পেপারটা আমাকে নিয়ে এসে দিয়েছে। শাহিন নিজে দাঁড়িয়ে আছে, ওর কাছে কাগজটা দিয়ে দিতে হবে, স্যারকে দিয়ে দেবে। এবার তাড়াতাড়ি সাইন করে দে। নেহাও আর কিছু চিন্তা না করেই সাইন করে দিল। ও ব্যালকনিতে গিয়ে কাগজটা শাহিনকে দিয়ে আবার নেহার রুমে এসে খাটে শুয়ে বলল, সকালে ঘুমিয়ে পড়েছে, খুব ক্ষুধা লাগছে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। কি হলো, চুপচাপ দাঁড়িয়েছিস কেন? যা, খাবার নিয়ে আয়। নেহা বাধ্য হয়ে ওর জন্য খাবার নিয়ে আসে। খাবার খাইয়ে দিল। আচ্ছা নেহা, আমাদের মুসলমান মেয়েদের বিয়ের সময় কি বলতে হয়? নেহা খুব অবাক হলো ওর প্রশ্নে। এটা কোনো প্রশ্ন হলো? এটা তো একটা ছোট বাচ্চাও জানে কি বলতে হয়। কি হলো, কে তো ভাবছিস? বল না, কি বলতে হয়? কবুল। কি বলতে হয় বুঝলাম না। আরে, কানে শুনতে পান না নাকি? কবুল কবুল। ও, এত জোর বলার কি আছে? শুনেছি তো, কপুল কপুল কপুল। বলেই নেহার কোমর জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কে শোনে কার কথা? নেহাকে জড়িয়ে ধরেই বাচ্চাদের মতো ঘুমিয়ে গেল। নেহাও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখে নেহাল উপর হয়ে শুয়ে আছে, আর নেহা তার পিঠের ওপর শুয়ে আছে। লজ্জায় নেহার মন হচ্ছে মাটির সাথে মিশে যায়। ধীরে ধীরে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখে নেহাল নেই, উঠে চলে গেছে মনে হয়। আজ নেহা কলেজে যাবে না, ভালো লাগছে না, তাই নাস্তা করে রুমে চলে আসলো। শুয়ে শুয়ে ভাবছে, বাড়ির সকলেই যদি জানতে পারে নেহার রাতে ওর রুমে ছিল, তাহলে কি ভাববে সকলে? ওকে খুব খারাপ মেয়ে ভাববে, নাকি নেহালকে খারাপ ছেলে ভাববে? না, এই সমাজে আর যাই করুক ছেলেদের খারাপ বলতে পারে না। নেহার আজ খুব ইচ্ছে করছে মুক্ত পাখির মতো খোলা আকাশটাতে উঠতে, পুরো পৃথিবীটাতে একা অনুভব করতে ইচ্ছে করছে। আকাশ পানে ঘুরে ঘুরে ওর মনের রাজাটাকে খুঁজে বের করে তার সাথে খুব সুন্দর একটা সংসার করতে ইচ্ছে করছে, যার পুরোটা তো নেহা থাকবে। এইসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে পড়েছে ও নিজেই জানে না। ঘুম থেকে উঠে দেখে 12টা বাজে। উঠে গোসল করে বাইরে গিয়ে দেখে ওর মা রান্না করছে। নেহা ওর মার কাছে গিয়ে টুকটাক কাজ করে দিল। দুপুরে খেতে বসেছে। নেহার ঠিক সামনে নেহাল বসে খাচ্ছে। হঠাৎ নেহাল বলল, কাকু আর বাবা, আমার বন্ধু জিসানের 6 তারিখে বিয়ে। তোমরা তো জানো জিসানের বাবা তোমাদের দাওয়াত দিয়ে গেছে, আমাকে আজ যেতে বলেছে। কখন যাবি? বিকেলে 5টায় যাব, আর এই কয়দিন ওখানেই থাকবো। কাকু, আমি বলছিলাম কি, নেহাকেও আমার সাথে নিয়ে যাব। যা, সমস্যা নেই, কিন্তু ওকে কখনো একা ছাড়িস না। আর আমরা 6 তারিখে যাব। ওকে নেহা, তুই রেডি থাকিস, বিকেলে যাব। ভাইয়া, আমি আম্মুদের সাথে যাব, তুই আর চলে যা। নেহা এটা বলেই নেহালের দিকে তাকিয়ে দেখে ও চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ নেহার পায়ে খুব জোরে লাথি মারল। এই, তোর কি হলো? নেহা বুঝতে পারলো কাজটা নেহালের। কিছু না আম্মু, আমি রুমে গেলাম। এটা বলেই নেহা চলে আসলো। একটি পরে নেহাল ওর রুমে এসে বিছানায় বসে নেহার হাত টেনে তার পাশে বসিয়ে দিয়ে নেহার গালে হাত রেখে শান্ত গলায় বলল, আমাকে ভরসা করিস তো? আমি কোনোদিন তোর ক্ষতি হতে দেব না, আর না কাউকে করতে দেব। আর আমি তোর সাথে যেটাই করো না কেন, সেটা আমার অধিকার।
সেটা আমার অধিকারের মধ্যে করি। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তাই বলছি, প্লিজ জেদ করিস না, বিয়ে গেলে আমার সাথে চল। তোকে ছাড়া যে আমার ভালো লাগবে না। নেহার কপালের সাথে কপাল লাগিয়ে আবার বলতে শুরু করলো। আমি জানি আমি তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু কি করব বল? মাঝে মাঝে তুই এমন কিছু করিস যে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আজ তোকে ছুঁয়ে কথা দিলাম, সারা জীবন আগলে রাখবো তোকে। প্লিজ কখনো আমাকে ছেড়ে যাস না, পাগল হয়ে যাব। হুট করে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে গেল রুম থেকে। নেহাল ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি শুধুই নিজের সম্পত্তি মনে করে? বিকেলে নেহা আর নেহাল বেরিয়ে পড়ল জিসানের বাড়ি যাবার উদ্দেশ্যে। নেহা বাইকে বসে আছে চুপচাপ, কথা বলতে ইচ্ছে করছে না ওর। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা মেয়ে এসে বাইকের সামনে দাঁড়ালো। মেয়েটাকে নেহা চেনে, নেহালের বান্ধবী যারা। খুব স্মার্ট, শুধু স্মার্ট বলে ভুল হবে, ওভার স্মার্ট। ছোট ছোট জামা কাপড় পরে রাস্তার মাঝে নেহালকে জড়িয়ে ধরে বলল, হাই বেবি, দেখো না জিসানদের বাড়িতে যাচ্ছি, মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুমিও তো যাচ্ছ তাই না? চলো তোমার সাথেই যাই। নেহালও আর কথা বাড়ালো না, হঠাৎ নেহাকে দেখেই বলল, আরে নেহা, তুমি কোথায় যাচ্ছ? ও আমার সাথে জিসানদের বাড়িতে যাচ্ছে। ও যারার কিছু বলল না। নেহা বাইকে বসার আগেই যারা দুদিক পা দিয়ে নেহালকে জড়িয়ে ধরে বসলো। যারা কি হচ্ছে কি এসব? ছাড় ছাড় বলছি, আর তুই পেছনে বস, এখানে নেহা বসবে। বেবি, তুমি এমন করছো কেন আমার সাথে? আজ একটু না হয় ও পিছনেই বসুক। নেহা, তোমার কি কোনো প্রবলেম হবে? নেহা আর কি করবে? নেহার কথাটা মনে হয় নেহালের পছন্দ হয়নি। নেহার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে যারাকে বলল, তুই কি পেছনে যাবি নাকি তোকে এখানে রেখে যাব, কোনটা? যারার কিছু বলল না, কারণ কথাটা নেহাল খুব জোরে বলেছে। নেহাও ভালো মেয়ের মতো নেহালের কাছে বসে পড়ল, আর যারা নেহার পিছনে। হঠাৎ নেহাল নেহার হাতটা নিয়ে তার কোমর জড়িয়ে ধরে রেখে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। যত সব ঢং। নেহা জিসানদের ড্রয়িং রুমে বসে আছে নেহালের পাশে। হঠাৎ শান্ত এসে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করলো। এই লোকটাকে নেহার একটুও পছন্দ না। শান্ত হলো নেহালের বন্ধু। নেহার গা ঘেঁষে বসে ওকে একের পর এক প্রশ্ন করছে। তখনই নেহাল নেহাকে তার জায়গাতে বসিয়ে দিয়ে নেহার জায়গাতে সে বসলো, আর শান্তকে উদ্দেশ্য করে বলল, ভাবি হয়তো ওদের সম্মান দিয়ে কথা বলবে, বুঝতে পারছিস কি বললাম? তারা বুঝতে পেরেছে কি না জানি না, তবে নেহা যে কিছুই বুঝতে পারেনি এটা ওর মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে। কি ভাবি হয় আর কাকে সম্মান দেওয়ার কথা বলছে নেহাল? রাতে সকলে ছাদে আড্ডা দিতে যাচ্ছে, নেহাও তাদের সাথে আড্ডা দিচ্ছে। সকলে গানের কথা করি খেলছিল। নেহালকে দিয়ে গান ধরলো। নেহাল একটু জোরে গান গাইতে শুরু করলো। এই তুমি কেমন, তুমি চোখের দ্বারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। অনেক রাত হয়ে গেছে, সকলে মিলে ঠিক করলো আজ সকলেই ছাদে ঘুমাবে। যে যার মতো শুয়ে পড়লো। নেহা এক সাইডে বিছানা ঠিক করছিল। কোথা থেকে শান্ত এসে নেহার পাশে বিছানা ঠিক করতে শুরু করলো। তখনই নেহাল সকলের সামনে নেহাকে কোলে নিয়ে তার জায়গাতে নিয়ে গিয়ে নিজে শুয়ে পড়ে। নেহাকে তার বুকে জড়িয়ে নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, গুড নাইট গাইস। নেহালের এমন কাজে শান্ত আর যারা ছাড়া সকলেই খুব খুশি হলো। নেহালের কোনো কোনো বন্ধু তো সিটি বাজাতে শুরু করে দিল, আর নেহার যেন লজ্জায় মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। বাড়িতে এইসব বাড়াবাড়ি করে ঠিক আছে, তাই বলে এখানে সকলের সামনে এমন করবে? উফ, সকলে কি না কি ভাবছে কে জানে। এই ভাইয়া, তোর কি কোনো কমন সেন্স নেই? দেখ সকলে আমাদের দেখে হাসাহাসি করছে। ওই কুত্তা, আমি কি তোর বিয়ে করা বউ লাগি নাকি যে তুই আমাকে এইভাবে বুকে নিয়ে ঘুমাস, তাও আবার সকলের সামনে? নেহা খুব রেগে আস্তে আস্তে বলল। ও নিজেও নেহাকে কপি করে আস্তে আস্তে বলতে শুরু করলো, দেখ, তুই আমার শুধু অধিকার না, তুই আমার সম্পত্তি, আর আমার সম্পত্তিকে রক্ষা করা তো আমার দায়িত্ব। তাই আমার সম্পদটাকে আমি মুরগি বানিয়ে শেয়ারের মাঝে কিভাবে রাখবো বল? আর এখন চুপচাপ ঘুমা, নইলে কিন্তু সকলের মাঝে লিপকিস করে দেব, এই বলে দিলাম। নেহা মনে মনে ভাবছে একে কোনো বিশ্বাস নেই, তাই চুপচাপ ওর বুকে মাথা রেখে শুয়ে আছে। অনেক রাত হয়ে গেছে, কিন্তু নেহার এখনো ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিল, তার জন্য মনে হয় এমন হচ্ছে। ওর বুক থেকে মাথাটা তুলে দেখলো সকলেই ঘুমিয়ে পড়েছে।
হঠাৎ নেহার চোখ গেল নেহালের ঘুমন্ত মুখটার উপর। এই সাইকো ভিলেনটাকে যে ঘুমের মাঝে এত সুন্দর লাগে আগে কখনো খেয়াল করেনি নেহা। সবসময় বক বক করা ঠোঁট দুটো এখন চুপচাপ দুজনের সাথে লেগে আছে। চোখের পাপড়িগুলো একটু বড় বড়, মনে হচ্ছে চোখটাতে একটা চুমু এঁকে দিতে। ছি, এসব আমি কি ভাবছি? ভাবছি তো কি হয়েছে? ওই লুচ্চা তো আমাকে সবসময় চুমু দেয়, আমি একটা দিলে কি এমন ক্ষতি হবে? আর তাছাড়া ও তো দেখবে না, ও তো ঘুমিয়ে আছে। সব কিছুকে দূরে রেখে নিজের মনের ইচ্ছাটাকেই মেনে নিল নেহা। ধীরে ধীরে ও চোখের কাছে গিয়ে শান্ত চোখটাতে একটা চুমু দিল। এতে যেন মনটাকে শান্ত করতে পারল না, তাই ওর সারা গালে অনেকগুলো চুমু দিল। আজ নেহার কি হয়েছে ও নিজেও জানে না। বারবার মনে হচ্ছে ও নিজের মাঝে নেই। ওর কপালে আর একটা চুমু দিতেই ও চোখ খুলে অসহায় ভাব নিয়ে নেহাকে বলল, সারা চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল, কিন্তু আমার এত সুন্দর গোলাপি ঠোঁটটা তোর চোখে পড়লো না? নেহালের তাকানো দেখে যেন নেহার মরে যেতে ইচ্ছে করছিল। মনে মনে ভাবল, তার মানে ও জেগেছিল, আমাকে বোকা বানিয়েছে। ছি, আমি এখন ওর দিকে তাকাবো কিভাবে? কি ভাবছে ও? ছি, নিজেকে নিজে চড়াতে ইচ্ছা করছে। তখনই নেহার মাথাটা উঁচু করে ওর ঠোঁটে হালকা করে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর লোকে আদর করতে হবে না, আর আমাকে আদর করার জন্য সারা জীবন পাবে। পাগলের মতন কি করে বসলাম? এটা মান সম্মানের ফালুদা বানিয়ে ফেললাম একেবারে। নেহা এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখে ও জিসানের রুমে শুয়ে আছে। বিছানাতে উঠে বসে এদিক সেদিক দেখতে দেখতেই দেখলো নেহাল ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বের হয়েছে। ভাইয়া, আমরা তো ছাদে ঘুমিয়েছিলাম, এই রুমে কখন এলাম? তোর মতো লুচ্চি মেয়েকে ছাদে রাখার সাহস পায়নি, তাই তুই ঘুমানোর পরে তোকে নিয়ে রুমে চলে আসছে। প্রথম তো আমাকে হাজারটা চুমু দিয়ে আমার ভার্জিনিটি নষ্ট করার চেষ্টা করলে, পরে যদি সবার সাথে এমন করিস সে ভয় চলে আসছে। মানে কি? আমি তোকে কখন চুমু দিয়েছি? যত স্বপ্ন একামো। অভিনয় করে বলল, বলেই ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে সকালের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে জিসানের আম্মু। সকলেই একসাথে বসে খাচ্ছে। নেহাও নেহালের পাশেই বসেছে, কিন্তু সকলে নিজের হাতে খেলেও নেহা খাচ্ছে না, কারণ নেহাকে নেহাল খাইয়ে দিচ্ছে। এই লোকটার লজ্জা বলতে কিছুই নেই। বাড়িতে যা করে অন্যের বাড়িতেও কি তাই করতে হবে? বিরক্ত। কিন্তু নেহা কিছুই বলতে পারছে না, কারণ কিছু বলতে চাইলেই সকলের সামনে লিপকিসের হুমকি দিয়েছে সেই হারামি। নেহাল, এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? ও কি ছোট বাচ্চা নাকি যে ওকে তুলে খাওয়াতে হবে? লোক লজ্জা বলে তো কিছু আছে নাকি? হ্যাঁ বাবা, মেয়েটা তোমার কি হয় বলো তো? কাল থেকে দেখছি আঠার মতো লেগে আছো দুজনেই। কিছু না আন্টি, চাচাতো বোন হয়। আসলে আন্টি জানেন তো, কিছু মেয়েরা এমন আছে যাদের স্বভাবটাই এমন ছেলেদের গায়ে পড়া। এই মেয়েটাও ঠিক সেই রকম। সকলের কথা শুনে নেহার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে ওর। আর নেহাল চুপচাপ খাচ্ছে আর নেহার মুখে জোর করে খাবার দিচ্ছে, যেন কিছুই হয়নি। নেহা এবার আর চুপ করে বসে থাকতে পারছিল না, তাই চলে আসার জন্য উঠতেই নেহাল নেহার হাত ধরে আবার বসিয়ে দিল আর বলল, চুপচাপ খাবারটা শেষ কর। বলেই জোর করে আবারও মুখে খাবার তুলে দিল। তার এমন আচরণে এখানের সকলে খুব অবাক। খাওয়া শেষে হাত মুখ মুছে জারা আপুকে বলল, হ্যাঁ এবার বল, কি যেন বলছিলি? ও ছোট বাচ্চা কিনা, তাই তো? হ্যাঁ, ওই সারা জীবন আমার কাছে ছোট বাচ্চার মতোই থাকবে। আর লোকলজ্জা তোর মুখে এসব কথা মানায় না। নিজের শরীরটা তো পুরোই বের করে রেখেছিস, শরীর থেকে তো লজ্জা করে না? আমাকে তো তুই থাক সেসব কথা। আমার নেহা তোর মতো বাজে মেয়ে না, বুঝতে পেরেছিস? ও তোর মতো নিজের শরীরের সাইজ কাউকে দেখায় না। আর আন্টি, আপনাকে বলছি, এই মেয়েটা নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আমার দুনিয়া, যাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা অন্ধকার। ও আমার নিঃশ্বাস না, ও আমার প্রশ্বাস। আর হ্যাঁ, এই মেয়েটার প্রতি আমার আইনগত সম্পূর্ণ অধিকার রয়েছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যারা তোকে বলেছে কোনোদিন যদি আর নেহার নামটা মুখে নিস তাহলে তোর জীবনটাই পুরো নরক বানিয়ে দেব। গট ইট? নেহার দিকে ঘুরে ওর চোখের পানি মুছে দিয়ে
কপালে একটা চুমু দিয়ে বলল, কেউ কিছু বললে চুপ করে থাকতে নেই, প্রতিবাদ করতে শিখতে হয়। মনে রাখিস, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। সারাদিন সকলেই কাজে ব্যস্ত ছিল। নেহালরাও সকলে কাজ করছে আর জিসানের সাথে মজা করছে। জিসান মারিসার সাথে ফোনে কথা বলছে আর কাজ করছে। জিসানের হবু বউ আর নেহা জিসানের আম্মুর সাথে টুকটাক কাজ করছে। আন্টির সাথে নেহার আগে থেকেই পরিচয়। আন্টি নেহাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতোই আগলে রাখে। এর মাঝে নেহাল কাজ করছে আর একটু পর পর নেহার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করছে। নেহাল মনে হয় তোকে খুব ভালোবাসে। পাগলি মেয়ে, কে কেমন ভালোবাসে সেটা যদি এখনো না বুঝিস তাহলে চলবে বল? খুব। আমি যে ওর ছোট বোন, তাই এত ভালোবাসি। মানে কিছু না, একসময় তুই নিজেই আমার কথার মানেটা বুঝতে পারবি। জিসানের রুমে বসে আছে নেহা। নেহার পাশেই নিহাল বসে আছে। তার পাশে তার বন্ধুরা আর জিসানের কাজিনরাও বসে আছে। তারা সকলে মিলে ঠিক করলো আজ গায়ে হলুদে মেয়েরা কলাপাতা কালার শাড়ি পরবে আর ছেলেরা কলাপাতা কালার পাঞ্জাবি পরবে। এটা ঠিক করে যে যার রুমে চলে গেল রেডি হতে। নেহা, নেহাল আর জিসান ভাইয়া জিসানের রুমে। জিসান, তুই যা ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নে, আমি আর নেহা তোর পরও রেডি হচ্ছে। আসলে নেহা আর নেহাল জিসানের রুমেই থাকছে। এই রুমটা মনে হচ্ছে ওদের। ওরা দুজন এই একটা রুমে থাকে। এটা নিয়ে জিসানের আম্মু বা জিসান ভাইয়া কেউ কিছুই বলে না। সকলেই জানে ওরা আলাদা থাকে, শুধু আন্টি আর জিসান জানে ওরা একসাথে থাকে। নেহা এটা ভেবে পায় না এরা দুজনে কিছু বলছে না কেন। জিসান রেডি হয়ে রুম থেকে চলে গেল। নেহাল নেহার হাতে একটা লেহেঙ্গা ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আয় যা। কিন্তু ভাইয়া, ওরা সকলে তো শাড়ি পরবে, আমি একা কেন লেহেঙ্গা পরবো? আর এটা তুই কখন কিনলি? দেখ নেহা, আমার বেশি কথা বলা পছন্দ না, আর তুই শাড়ি পরে সকলের সামনে যাবি না, ব্যাস। আর একটা কথাও শুনতে চায় না। আমি বসে আছি, তুই যা রেডি হয়ে নে। নেহালের কথা শুনে নেহা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে রইল। এইভাবে তাকিয়ে কি দেখিস? যা রেডি হয়ে নে। নেহা আর ওর সাথে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে আসলো। নেহা মনে মনে বলল, তার মানে কি ওই ছেলেটা নেহাল ভাইয়া ছিল, যে আমাকে রাতে রাতে এসে শাস্তি দিয়ে যায়? সেও তো চায় না আমি শাড়ি পরে কারোর সামনে যাই, তার জন্যই আমার পেটে খামচি দিয়ে গেছে। তার মানে আমার ভাবনাটাই ঠিক, সেই ছেলেটা আর কেউ না, নেহাল ভাইয়া নিজেই। নেহাল বাবু, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখনি। এইবার তোমাকে আমি হাতে নাতে ধরবো। এতদিন কেন আমার সাথে এমন করেছিস তার জবাব তো আমাকে দিতেই হবে। কিরে, তোর হলো? ভাইয়া, তুই একটু আন্টিকে ডেকে দিবি, আমার একটু প্রবলেম হয়েছে। কি সমস্যা আমাকে বল, আন্টি কাজ করছে। না মানে ভাইয়া, চেন লাগাতে পারছি না। ঠিক আছে, দরজা খোল, আমি হেল্প করছি। তুই করবি মানে? তোর মাথা ঠিক আছে? এই বেশি কথা না বলে দরজা খোল, অনেক দেরি হয়ে গেছে। নেহা বাধ্য হয়ে দরজা খুলে দিল। এদিকে ঘোর বলেই চেন লাগাতে শুরু করলো। হঠাৎ পিঠের মাঝে একটা ভালো লাগার পরশ দিয়ে খুব তাড়াতাড়ি চেনটা লাগিয়ে দিয়ে ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নেহা পুরো ঠ হয়ে গেল। এটা কি হলো? আচমকাই নেহার হাতটা পিঠে চলে গেল আর মুখ দিয়ে বের হলো। লুচু কোথাকার, তোর বউ দেখিস তোর থেকেও বেশি লুচি হবে। নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা মেকআপ করছিল। এমন সময় নেহাল বেরিয়ে এসে নেহাকে সাজতে দেখে বলল, এত সাজের কি আছে? তোকে সাজলেও পেত্তির মতোই লাগবে, বুঝতে পারলি? তাই এত সাজের কিছু নেই, আর চুলগুলো খুলে রাখ, যদি একটু সুন্দর লাগে। নেহা ঘুরে ওকে কিছু বলতে যাবে, এই তুই। নেহা আর কিছুই বলতে পারলো না। ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, এই আমি কাকে দেখছি? কোনো ছেলেও এত সুন্দর হতে হবে? কলাপাতা কালারের পাঞ্জাবিতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে? উফ, আমি পাগল হয়ে যাব। এই এইভাবে হাঁ করে কি দেখিস? হ্যাঁ, তোকে দেখি। আচ্ছা, তোর এত সুন্দর হওয়ার কি দরকার বলতো? জানিস প্রতিদিন কত মেয়ে তোর ওপর ক্রাশ খায়? ও তোর মাথা। চুপ, আজ আমি বলবো আর তুই শুনবি, বুঝলি? আচ্ছা বলতো, ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসিস কেন? এত আগলে রাখতি কেন? নিজের বউ বানাবি বলে? আচ্ছা, যদি ভালোই বাসিস তাহলে আমার সাথে এমন করিস কেন? আর কেনই বা লুকিয়ে ভালোবাসিস? ওই তোকে আমি কেন ভালোবাসতে চাবো? ও তাই না?
ওকে ওয়েট। নেহা নিজের ফোনটা দিয়ে সেই অচেনা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথে খাটের ওপর রাখা ফোনটা বেজে উঠল। নেহাল ধরার আগেই ফোনটা নেহা নিয়ে বলল, এবার এটা বল, আমার নামে সিম তুলে আমার সাথে চিট করার কারণ কি? নেহার থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ওই সব তুই বুঝবি না। বলেই চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বললাম, ছোটবেলা থেকে আমার সব কিছু নিয়ে যখন তুই বকাবকি করতে, তখন আমার একটুও ভালো লাগতো না। কলেজে কোনো ছেলে আমার সাথে মিশতো না, কারণ তুই তাদের মানা করে দিয়েছিস। তখন খুব রাগ হতো, নিজেকে তোর হাতে পুতুল মনে হতো। কিন্তু আপুর বিদে যখন রিয়ানকে তুই মারলি, আমাকে ওখান থেকে নিয়ে চলে আসলি, আবারও রিয়ানের থেকে আমাকে বাঁচিয়ে নিজের বুকে নিয়ে ঘুমালি। প্রতি রাতে আমি ঘুমানোর পর আমার কপালে গুনে গুনে 10টা চুমু দিতি। তখন বুঝতে পারলাম তুইও হয়তো আমাকে ভালোবাসিস, কিন্তু হয়তো দিয়ে তো আর কিছু হয় না, তাই বুঝেও না বোঝার ভান করে চুপ থাকতাম। কিন্তু আজ যখন যারা আপু আমাকে অপমান করলো, তখন তোর কথাগুলো শুনে আমার মনে হলো হয়তো না, তুই সত্যিই আমাকে ভালোবাসিস। কিন্তু সত্যি বলছি, তোর এই ভালোবাসা নামক অত্যাচারকে আমি খুব ভয় পাই। আমি জানি আমার পেটের দাগটা তুই করেছিস, কিন্তু কেন ভাইয়া? এতগুলো কথা শোনার পরেও শুধু একটা কথাই বলল, নেহা, ভালোবাসিস আমাকে? নেহা কিছু সময় চুপ থেকে বলল, সত্যি বলতে তোর মনটাকে ভালোবাসতে পেরেছে কিনা জানি না, তবে তোর প্রেমে পড়ে গেছি। ও নেহাকে পেছন থেকে টেনে সামনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, এটা তোর মোহ। যেদিন আমার মনটাকে বুঝতে পারবি, যেদিন আমাকে মন থেকে ভালোবাসবি, কথা দিচ্ছে তুই আমার থেকে যা জানতে চাইবি তার উত্তর দেব, আজ না। বলেই চলে গেল। আর নেহা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি সত্যি শুধু মোহ এটা আমার? নেহা এইসব ভাবতে ভাবতেই বাইরে চলে আসলো। বাহিরে অনেক মানুষ আসলে, জিসান একা, তাই তার বাবা মার আর বিয়ের কোনো কমতি রাখছে না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সব পিচ্ছিরা দৌড়াদৌড়ি করছে। আসলে বিয়েতে পিচ্ছিরাই বেশি মজা করে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটাই দেখছিল নেহা। কোথা থেকে নেহাল এসে মুখে একটা পাকোড়া গুজে দিয়ে গেল। এই নেহা, এখানে কি করছিস একা একা? চল ওইখানে চল। আচ্ছা জিশান ভাইয়া, তুমি আর তোমার পরিবার আমাকে এত ভালোবাসো কেন? গুড কোশ্চেন, পাগলি মেয়ে। জানিস নেহা, তুই যখন একদম পিচ্ছি, তখন আমি আর নেহাল সারাদিন তোর পাশেই থাকতাম। বেশিরভাগ সময় তোদের বাড়িতেই থাকতাম। আসলে ছোটবেলা থেকেই তোদের সাথে আমাদের একটা ভালো রিলেশন আছে, তাই আম্মু আব্বু কিছু বলতো না। একটা মজার বিষয় কি জানিস, নেহাল ছোটবেলাতেই আমাকে বলতো, জিসান দেখ দেখ, এটা আমার বউ। আর আমি হাসতাম আর বলতাম, হ্যাঁ এটা তোর বউ আর আমার ছোট বোন। সেই থেকে তোকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতাম। জানি না তুই নিজের ভাইয়া ভাবিস কিনা, তবে আমার পরিবারের সকলেই তোকে আমাদের বাড়ির ছোট মেয়ে মনে করে। তোকে আমার বাড়িতে আনতে চাইলেও নেহাল আনতে দিত না, তাই এই বাড়িতে খুব একটা আশা হয়নি তোর। জিসানের কথার মাঝেই নেহা ভাইয়া বলে ওকে জড়িয়ে ধরলো। আমার একটা ভাইয়ার খুব দরকার ছিল, আজ থেকে তুমি আমার বড় ভাইয়া। আর ওই সাইকোটা মানে কেউ না, সবসময় শুধু বকাবকি করে। কোথা থেকে নেহাল এসে নিহার মাথায় টোকা দিয়ে বলল, আমি সাইকো তাই না? আর তুই কি বলবো জিসানকে? কাল রাতে ছাদে কি করেছিস বলবো? ও কিছু বলার আগেই নেহা ওর মুখে চিপে ধরে বলল, বলিস না ভাইয়া প্লিজ। নেহাল ওর হাত সরিয়েও বলল, ঠিক আছে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজ তো তুই আমার শালা মানে নিজের ভাইয়াকে পেয়ে গেলে। তো তো আজ থেকে আমাকে আর ভাইয়া ভাইয়া বলা চলবে না। যতবার আমার সাথে কথা বলিস, প্রতিটা কথার সাথে ভাইয়া লাগিয়ে দিস। আজিব তো, ভাইয়া বলবো না তো কি বলবো, তুই বল। কেন, আমার তো সুন্দর নামটা কি তোর পছন্দ হয় না? নাম ধরে রাখবি। নেহা কিছু বলতে যাবে, তার আগে জিসানের ফোন বেজে উঠল। মাইশা ভিডিও কল দিয়েছে। কি রে শালা, তোর বউ তো দেখি তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার পুরো কপাল, আমার বউটা যদি এমন হতো। এই ভাইয়া, তোর আবার বউ আসলো কই থেকে? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস নাকি? এই তোরা ঝগড়া কর, আমি কথা বলি। তোরা দুজনে আসলে সাইকো, বুঝলি? বলেই জিসান চলে গেল স্টেজের দিকে। গায়ে হলুদ শুরু হয়ে গেছে ওর মাঝে। আন্টি আর আঙ্কেল আগে দিয়ে দিল, তারপরে একে একে সকলেই দিয়ে দিল। জিসানকে তো সকল বন্ধুরা মিলে হলুদে গোসল করিয়ে ছেড়েছে। নেহা এক কোণে বসে আছে।
নেহাল নেহাকে স্টেজে নিয়ে গিয়ে বলল জিসানকে হলুদ মাখাতে। নেহাও হাসি মুখে জিসানের পুরো মুখে হলুদ মাখিয়ে দিল। নেহা হাসতে হাসতে বলল। স্টেজ থেকে নামতে যেতেই নেহাল হাত টেনে নেহার গালে হলুদ মাখিয়ে দিয়ে বলল, বোন হয়ে ভাইয়াটার সাথে এমন করতে পারলি নেহা? নেহা হাসতে হাসতে বলল, ভাইয়ার সাথে করবো না তো কার সাথে করব। স্টেজ থেকে নামতে যেতেই নেহাল হাত টেনে নেহার গালে হলুদ মাখিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, আমার হলুদ পুরোর মতো লাগছে। লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে আসলো। কোথা থেকে যারা এসে নেহাকে বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি নেহালকে কি তাবিজে বশীকরণ করেছো বলো তো, যে ও তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাই না? নেহা এই কদিন এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যারা নেহালকে ভালোবাসে, তাই ওকে একটু জ্বালানোর জন্য বলল, এটা ভালোবাসার তাবিজ গো আপু, তুমি বুঝবে না। এই তাবিজের কথা মনে হলে আমার আর নিহালের একটা গান মনে আসে, জানো তো আপু? কি গান? নেহাল জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। তোমার যদি বিশ্বাস না হয় নেহালকে গিয়ে বলো যাও। যারা নেহাকে আর একটা কথা না বলে নেহালের কাছে চলে গেল। নেহাল, তোমার সাথে আমার একটা কথা আছে। বল, কি কথা? আচ্ছা নেহাল, তোমার তাবিজের কথা মনে হলে কিসের কথা মনে পড়ে? তখনই নেহালের ফোনে টুপ করে একটা SMS আসলো। SMSটা নেহা লিখে দিয়েছে। বলো নেহাল জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। আর নেহাল তাই করলো, জারাকে এই কথাটাই বলল। আর নেহার বাবা নেহা জারার পাশে গিয়ে জোরে জোরে হাসতে লাগলো। নেহাকে হাসতে দেখে জারা আপু রেগে চলে গেল, কিন্তু নেহার হাসি থামছে না। নেহা, কাহিনী কি বলতো? ও তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। কথাটা বলেই নেহা ওখান থেকে চলে আসলো। এটু কি বলে গেল? আমার বোঝার বয়স হয়নি? তোকে তো আমি পরে দেখে নেব। সকলে মিলে ঠিক করা হলো ওরা মাইশাকে হলুদ দিতে যাবে, আর ওদের সাথে জিসানও যাবে। যেই ভাবা সেই কাজ, সকলে একসাথে বেরিয়ে পড়লো। ওখানে গিয়ে তো জিসানকে সকলে মিলে মুরগি বানানো শুরু করে দিয়েছে। মাইশার বাবা বলল, জিসান তুমি এখানে? জিসান কিছু বলার আগেই নেহাল বলল, আসলে আঙ্কেল, মাইশাকে গায়ে হলুদের সাজে কেমন দেখতে সেরে দেখতে এসেছে বলেই সকলে মিলে হাসতে শুরু করে দিল। মাইশাকে সকলে মিলে হলুদের রানী বানিয়ে বাড়ির দিকে রওনা দিল। গেটের ভিতর দিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল। নেহার এক পাশে দাঁড়িয়ে আছে নেহাল, আরেক পাশে জারা। হঠাৎ ব্যথায় চিৎকার দিয়ে উঠল নেহা। নেহার চিৎকারে নেহাল নেহার হাত ধরে বলল, কি হয়েছে? নেহা ইশারায় নিজের পা দেখালো। নিজের পায়ের ভিতরে একটা পিন ঢুকে পড়েছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিল। নেহাল সকলের মাঝে নেহাকে কোলে তুলে নিল। বাড়ির ভেতরে চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। নেহাল নেহাকে সোফাতে বসিয়ে দিয়ে আস্তে করে পায়ে থেকে পিনটা বের করে ড্রেসিং করে দিল। পায়ে ব্যথা করছে খুব। নেহা চুপচাপ বসে আছে। নেহাল নেহার পাশে বসে আছে মাথা নিচু করে। হঠাৎ জিসানকে বলে উঠল, জিসান, গেটে পিন কোথা থেকে আসলো? ওখানে তো পিন থাকার কথা না। জিসান কিছু বলার আগেই উঠে যারা বলে উঠল, আজীব তো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? ডেকোরেশনের কাজ করছে চারিদিকে, হয়তো তখনই পিন পড়ে গেছে। যারা, কথাটা আমি তোকে বলিনি, তুই হঠাৎ উত্তর দিতে এলি কেন? নেহাল যারার দিকে কিছু সময় তাকিয়ে থেকে জিসানকে বলল, তখন জিসান, গেটে সিসি ক্যামেরা আছে তো? আছে। চল দেখবো আমি। যারা আবার বলল, এটা কি বেশি বেশি হচ্ছে না নেহাল? এই শুনে কার কথা নেহার পাশে আন্টিকে বসিয়ে রেখে জিসান আর জারার হাত ধরে নিয়ে গেল। তাদের সাথে নেহালের সব বন্ধুরাও গেল। একটু পরে সকলে আবার আসলো। নেহাল নেহার পাশে বসে ওর হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, যারা এই বাড়িতে থাকলে আমি আর এক মিনিটও থাকবো না। তার কথায় বুঝতে পারলো কাজটা যারাই করেছে। কিন্তু নেহাল জিসানকে আর কিছুই বলতে দিল না। আমি কিছু শুনতে চাই না। ওর সাহস হয় কিভাবে যে ও আমার কলিজা হাত দেয়? ও কি ভাবে নিজেকে রানী ভিক্টোরিয়া? তখনই জারাপু চিৎকার করে বলতে শুরু করলো, আমি যা করেছি বেশ করেছি। সেই কলেজ লাইফ থেকে তোমার পিছে পড়ে আছি, কখনো আমার দিকে তাকিয়েও দেখোনি। আর ওই মেয়েটার মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই বলো নেহাল? ওর থেকে 1000 গুণ বেশি সুন্দর আমি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে রানী ভিক্টোরিয়া মনে করি, তবে ওই মেয়ের মতো নিজেকে মনে করি না, আর না কোনোদিন করতে চাই। ও তো একটা চরিত্রহীনা মেয়ে, যে কিনা নিজের শরীর দেখিয়ে নিজের চাচাতো ভাইকে বশ করেছে। লজ্জা করা দরকার একটা অবিবাহিত ছেলের সাথে রাতে এক ঘরে ঘুমাতে। জারার এই একটা কথায় পুরো বাড়ির মানুষ থমকে গেল। তখনই যারা একটা ভিডিও বের করে সকলকে দেখালো আর বলল, দেখো কি মেয়ে এটা, বিয়ের আগেই অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে।
ভিডিওতে নেহা নেহালের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, আর নেহাল নেহার মাথায় বিড়ি কেটে দিচ্ছে। এত তো পায়ে ব্যথা, তার উপর এদের এমন কথায় চোখের ব্যথা যেন আর থামছিল না নেহার। তখনই জারার থেকে নেহাল ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললো, আর জারাকে নিজের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় মারল। তার সামলাতে না পেরে জারা নিচে পড়ে গেল। তখন নেহাল বলল, নেহাল, তোর সাহস হয় কিভাবে নেহাকে এত বাজে কথা বলার? তখন পাশে থেকে একটা বয়স্ক লোক বলল, মেয়েটা তো ঠিকই বলেছে, লজ্জা তো তোমাদের পাওয়া উচিত। আর কিছু বলতে না দিলে নেহাল বলল, অনেক বলে ফেলেছেন, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। আর হ্যাঁ, সকলে কান খুলে শুনে রাখো, নেহা আমার বিয়ে করা বউ। আমার বউয়ের সাথে আমি কোথায় কিভাবে থাকবো এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। বলেই জিসানকে কিছু একটা ইশারা করে নেহাকে কোলে তুলে নিয়ে জিসানের রুমে চলে আসলো। ওর কথায় এখানকার সকলের সাথে নেহা নিজেও খুব অবাক হলো। ঘরে বসে আছে, নেহার পাশে বসে পায়ে মলম দিয়ে দিচ্ছে নেহাল। নেহা হঠাৎ করে জিজ্ঞেস করলো, নিজেকে বাঁচানোর জন্য এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি তুই ভাইয়া? আর যারা আপু তো ভুল কিছু বলেনি, সত্যিই তো বলেছে। একটা অবিবাহিত মেয়ে হয়ে আমি তোর সাথে রাত কাটাচ্ছি। কথাটা বলতে যতটা না দেরি হয়েছে, নেহাকে থাপ্পড় মারতেও নেহালের অত সময় লাগেনি। আর কোনোদিন যদি এসব বাজে কথা বলিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, এ বলে দিলাম। বলেই নেহাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তখনই জিসান রুমে ঢুকে পড়ে আর চোখে হাত দিয়ে বলে, সরি, ভুল সময় চলে আসলাম, আপনাদের রোমান্সটা নষ্ট করে দিলাম। শালা অভিনয় কম কর। আর ওদিকের কি অবস্থা? আর বলিস না, তোর আর নেহার বিয়ের রেজিস্ট্রেশন পেপার দেখে তো এক একজনের চোখ আম গাছে উঠে গেছে। আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার মানে? তখনই জিসান নেহার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা পড়ো, সব বুঝতে পারবে। এটা সত্যি ওদের বিয়ের ব্যাপার। তারপরে জিসান নেহাকে সব বলে দিল কিভাবে কি করতে হবে, নেহালোকে কিভাবে বিয়ে করেছে। আর এটা ওদের পরিবারও জানে, শুধু নেহা নিজে জানে না। রাগে দুঃখে আবার কান্না করতে শুরু করে দিল। জিসান ভাইয়া, আমার একটা কাজ করে দেবে? কি কাজ বল? আর এভাবে কান্না করিস না আমার লক্ষ্মী বোন, প্লিজ। আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারবে? আমি এখন থেকে হোস্টেলে থাকবো। নেহার কথা শুনে নেহাল নেহার দিকে তাকিয়ে আছে, যেন তার চোখের পলক আর পড়ছে না। একবার জিসানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। জিসান দরজা লক করে চলে গেল। বলে, আমি আর এখানে থাকবো না। এই কাটা পায়ে হাত দিয়ে নিচে নামতেই নেহাল নেহার হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল। বাঁধা চুলগুলো খুলে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে চুলের মধ্যে মুখ ডুবিয়ে নেশা ধরা কণ্ঠে বলল। নেহা বুঝতে পারছিল নেহাল কান্না করছে আর কথাগুলো বলছে। নেহা তার দিকে ঘুরে তার গলাটা জড়িয়ে ধরে বলল, যাব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে চিট করে বিয়ে করেছিস। কেন করেছিস আমি জানি না, আর জানতেও চাই না। তবে আমার রাগ কমবে একটা কাজ করলে। কি কাজ তুই বল, আমি তোর জন্য সব কাজ করতে পারবো। নেহা তার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, তুই আমাকে চিট করে বিয়ে করেছিস। কেন করেছিস আমি জানি না, আর জানতেও চাই না। আমার শর্ত হলো কাল জিসান ভাইদের বিয়ের পরে তার সাথে আমাকে আবার বিয়ে করতে হবে, সকলের সামনে, যেন আমাকে আর কেউ বাজে মেয়ে বলতে না পারে। বিয়ে শেষ করে আমরা দুজনে বাড়ি চলে যাব, এবং বাড়িতে গিয়ে গুনে গুনে 1 বছর তোকে আমার থেকে দূরে থাকতে হবে। মানে আমার হাতটাও ধরতে পারবি না, এইভাবে থাকতে হবে। কথাটা বলে নেহা তার দিকে হাসি মুখে তাকালো, আর সে নেহার দিকে অসহায়ভাবে তাকিয়ে আচমকা নেহাকে জড়িয়ে ধরে বলল, এমন করিস না প্লিজ। দেখ, তুই যাই বলবি আমি সব করব, তোর সব কথাই রাখবো, কিন্তু তোর থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে বলিস না। আমি সত্যি বলছি, মরে যাব। ও, তার মানে তুই আমার শর্তে রাজি না, তাই তো? ওকে, আমি আব্বুকে বলে এমন জায়গাতে চলে যাব তুই কোনোদিনও আমাকে খুঁজে বের করতে পারবি না, ডিয়ার চিটিং হাজব্যান্ড। একটু ভেবেও বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমি তোর সাথে থাকবো। এটা তুই হাজার বারণ করলেও আমি শুনবো না। কাল আমাদের আবার বিয়ে হবে, এবং কাল থেকে তুই আমার রুমে আমার সাথে থাকবি। তবে হ্যাঁ, তোকে কথা দিচ্ছি, তোর অনুমতি ছাড়া তোকে জড়িয়ে ধরে ঘুমানোর বাইরে আর কিছুই করবো না। কিছু বলতে যাবে তখনই জিসান দরজার বাইরে থেকে বলল, আসতে পারি? আয়। এই নে তোদের খাবার। নেহার তো পায়ে ব্যথা, বাইরে গিয়ে খেতে পারবে না, তাই তোদের দুজনে খাবার দিয়ে গেলাম। খেয়ে ঘুমিয়ে পড়, রোমান্স না হয় পরেই করিস। বলেই চোখ মারলো নেহালকে। তখনই নেহা নেহালকে বলল,
নেহাল কিছু বলার আগেই জিসান বলল, আচ্ছা নেহাল, নেহার যদি বাচ্চা হয় তাহলে তুই ওর কি হবে বলতো? চল আমি বলি, তুই হবি নেহার বাচ্চার মামা, কারণ নেহা তোকে হাজারবার ভাই বলে প্রমাণ করে দেয় তুই তার বাচ্চার মামা হবি। নেহাল কিছু বলার আগেই জিসান বলল। জিসানের কথায় নেহাল নেহার দিকে রক্তিম চোখ নিয়ে তাকালো। সেই সুযোগে জিসান আগুনে ঘি ঢেলে চলে গেল। বিপলে পড়ল নেহা। নেহা আস্তে করে বলল, আমার না খুব ক্ষুধা লাগছে। ও আর কিছু বলল না। খাবারের প্লেটটা হাতে নিয়ে নেহাকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। তারপরে পায়ে মলম লাগিয়ে দিয়ে কাটা জায়গাতে একটা চুমু দিল। নেহার সাথে সাথে পা সরিয়ে নিয়ে বলল, কি করছিস কি? মাথা ঠিক আছে তোর? পায়ে চুমু দিচ্ছিস? তো কোথায় চুমু দেব তুই বলে দে। বলেই চোখ মারল। অসভ্য। বলেই নেহা উল্টো দিক হয়ে শুয়ে পড়ল। একটু পরে দেখে নেহালও নেহার কাছে শুয়ে পড়ল। এই তুই এখানে কি করিস? যা এই রুম থেকে, অন্য রুমে ঘুমো, আর নয়তো নিচে ঘুমা। নেহার কথায়ও একটু চুপ করে নেহাকে জড়িয়ে ধরে পুরো নিজের ওপর দিয়ে নিল। তারপর কানের কাছে এসে বলল, খুব সাহস বেড়ে আছে তাই না? পাখা গুছিয়েছে? পাখা কাটতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আজ লাস্ট বার বলে দিলাম, নিজের কাছ থেকে আমাকে সরানোর কথা চিন্তাও করবি না। যদি করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। বলেই নেহার ঘাড়ে খুব জোরে একটা কামড় দিল। নেহা ব্যথায় চিৎকার করে উঠল। সাথে সাথে ও ঠোঁট জোড়া দিয়ে নেহার ঠোঁটটা দখল করে নিল। একটু পর ছেড়ে দিয়ে বলল, এভাবে চিৎকার করিস না, বাইরের মানুষ অন্য কিছু মনে করবে। নেহা লজ্জায় ওর বুকেই মুখ লুকালো। ও খুব শক্ত করে নেহাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে যতবার ভাইয়া ডাকবে ততবার তোর এই ঘাড়ের দাগটা মানুষ দেখবে, এ মনে রাখিস। তুই এত শয়তান কেন বলতো? একটু ভালো হতে পারিস না? নেহাল নেহার কপালে একটা ডিপলি কিস করে বলল, না পারি না, আমি সারা জীবন এমনই থাকবো, আর আমাকে সারা জীবন তো আদর করতে হবে, বুঝলি? নেহা কথা বলতে বলতেই ঘুমিয়ে গেল। রাতেও জোর করে নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নেহাও আর কিছুই বলল না। সকালে ঘুম থেকে উঠে দেখে ও এখনো ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে এই মনের মধ্যে কোনো প্যাচ নাই। গালে ছোট ছোট দাড়িগুলো খুব সুন্দর লাগছে। আনমনেই ওর গালে হাত চলে গেল। পাগল, এত ভালোবাসে কিন্তু এতদিন মুখে বলেনি। ওর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেল নেহা। এসে দেখে ও খাটে বসে আছে। কিরে ভাইয়া, এভাবে বসে আছিস কেন? নেহাল নেহার কথার উত্তর না দিয়ে ওর হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, বলেই ওয়াশরুমে চলে গেল। ব্যাগে একটা সাদা গাউন ছিল, সোনালি সুতোর কাজ করা, খুব সুন্দর লাগছিল গাউনটা। ভাইয়ার চয়েস আছে, নইলে কি আর আমার মতন সুন্দর মেয়ের প্রেমে পড়ে? নেহা কথাগুলো একটু জোরেই বলছিল। পিছন থেকে নেহা বলল, তাই নাকি? পাগল, তোকে কে বলেছে তুই সুন্দর? পাগল হতে যাব কেন? আমি যদি সুন্দর না হতাম তুই কি আমার প্রেমে পড়তি? তোর মাথায় গোবর ছাড়া কিছুই নেই, বুঝলি নেহা? তুই তো জানিস ছোট থেকে আমি কোনো সুন্দর মেয়ের সাথে কথা বলি না। আসলে সুন্দর মেয়েতে আমার অ্যালার্জি আছে, তাই তো তোর মতো পেট থেকে বিয়ে করেছে। ওই কি বলি তুই আমার? নেহা আর কিছু বলতে পারল না। ও নিজে ঠোঁট দিয়ে নেহা ঠোঁট দুটো নকল করে নিল। একটু পর ছেড়ে দিয়ে বলল, মুখ থেকে একটা শব্দ বের করবি তোর সাথে একটা কিসরি পাবে, এই বলে দিলাম। ভালো চাস তো যা, জামাটা পরে এসে তোর একমাত্র বরকে দেখা। বিয়ে বাড়ি বলে কথা, সকলেই কাজে ব্যস্ত। আর নেহাররা কাজের সাথে সাথে জিসানের সাথে ফাজদামো করছে। দুপুরের দিকে নেহার মা, কাকিমা, কাকু চলে আসলো। আব্বু আসেনি, কাজে আটকা পড়েছে। মা কাকিমা নেহার সাথে কথা বলতে বলতে আসতেই নেহা সেখানে চলে গেল। কেন কথা বলবো তাদের সাথে? তারা সকলেই আমার সাথে চিট করছে। দুটোর দিকে বরযাত্রী হিসেবে নেহারা সকলেই বেরিয়ে পড়ল। বেশিরভাগ সকলেই গাড়ি করে যাচ্ছে, আর কেউ কেউ বাইকে। নেহাল এর বাইকে যাচ্ছে। মাঝপথে নেহাল হঠাৎ বাইক থামালো। কিরে ভাইয়া, ওরা তো চলে যাচ্ছে। নেহাকে আর কিছুই বলতে না দিয়ে নেহাল পিছন থেকে ঘুরে নেহার দুগালে হাত রেখে ওর কপালে একটা চুমু দিয়ে আবার ঠিক হয়ে বসে বাইক চালাতে শুরু করলো। আর নেহা পুরো তো মেরে গেল। এটা কি হলো? এই হারামির কি সত্যিই লাজ লজ্জা কিছুই নেই রাস্তার মাঝে? এইসব ভাবতে ভাবতেই ওরা বিয়ে বাড়িতে চলে এলো। আর বিয়ে বাড়ি মানে গেট ধরা, প্লেট সাজানো, জুতো চুরি করা, এগুলো তো হবেই। আর জিসানকে পুরো ফকির বানিয়ে ছাড়বে এই বাড়ির মেয়েগুলো। নেহা বাড়ির ভিতরে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরলো। তার সাথে একটু কথা বলে চলে আসলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। নেহারও তো কত ইচ্ছে ছিল এইভাবে কোণে সেজে বসে থাকবে আর ওর বর মশাই ওকে বিয়ে করে নিয়ে যাবে।
এই নেহালের বাচ্চা আমার সব ইচ্ছে পানি ঢেলে দিয়েছে। এসব ভাবতে ভাবতেই খাবার টেবিলে গিয়ে বসলো খাবে বলে। তখনই নেহার পুরো পরিবার এসে নেহার সাথে বসে পড়লো, আর নেহালও ওর বন্ধুদের ছেড়ে নেহার কাছে এসে বসলো। কি রে, তুই মা কাকিমার সাথে কথা বলছিস না কেন? ও সরি, আসলে খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। আসসালামু আলাইকুম আন্টি। নেহাল মেয়েটা আমাদের পাগল হয়ে গেছে নাকি? না মা, আসলে আমি যে ওকে বিয়ে করেছি এটাও জেনে আছে, তাই এমন করছে। ও এটা জানে তোমরা সবকিছু জানো, ওকে কিছু বলনি তাই হয়তো অভিমান করেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। নেহা চুপচাপ চেয়ারে বসে আছে। হুট করে সকলের চোখের আড়ালে নেহাল এক হাত দিয়ে নেহার কোমর জড়িয়ে ধরে রইল। নেহা চোখ পাকিয়ে তার দিকে তাকাতেই সে বলল, চুপচাপ খা, বেশি কথা বলবি না, বললেই সকলের মাঝে কিস করে দেব। এই তোর কি লজ্জা শরম নেই? দেখ নেহা, লজ্জা নারীদের জন্য, ছেলেদের জন্য না। একটা ছেলে এসে নেহার পেটে মাছ দিচ্ছিল। তখনই নেহাল বলল, ভাইয়া ওকে মাছ দিও না। আসলে নেহা মাছ খেতে পারে না। পুরো খাওয়ার সময়টা ও নেহার কোমরটা জড়িয়ে ধরেছিল। নেহার বিরক্ত লাগছিল। খাবার শেষে কোথা থেকে কয়েকটা মেয়ে এসে নেহাকে জোর করে নিয়ে গেল। নেহা বারবার বলছিল তোমরা কারা। ওরা নেহার কোনো উত্তরই দিচ্ছে না। নেহাল এর দিকে তাকিয়ে দেখে ও মুচকি মুচকি হাসছে। নেহাকে একটা রুমে নিয়ে গিয়ে জোর করে একটা নীল রঙের বেনারসি পরিয়ে দিল, হালকা মেকআপ করিয়ে দিল। কিছু বলতে গেলেই বলে একটু পরে বুঝতে পারবে। একটু পরে মেয়েগুলো নেহাকে নিয়ে গিয়ে মাইশার পাশে বসিয়ে দিল। নেহা মাইশাকে বলল, তখন মাইশা নেহাকে সামনের দিকে তাকাতে বলল। সামনের দিকে তাকিয়ে তো নেহা পুরোই ক্রাশ খাইল। নীল রঙের পাঞ্জাবিতে এদের দুজনকে এত সুন্দর লাগছে কেন? দুজন একই রকম সেজেছে। নেহা মাইশাকে একবার দেখে নিজের দিকে তাকালো। হ্যাঁ, ওদের সাজও একই। বুঝতে পারলো এটা প্ল্যান করে করা হয়েছে। তখনই নেহাল নেহার পাশে বসে ওকে বলল, তোমাকে আজ কোন সাজে খুব সুন্দর লাগছে। নেহালের মুখে তুমি ডাকটা শুনে নেহার পুরো শরীর একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। এই প্রথম ও নেহাকে তুমি বলে ডাকলো। একটু পরে কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে দিল। আগে জিসান আর মাইশার বিয়ে পড়ানো হলো, তারপরে নেহা আর নেহালের বিয়ে পড়ানো শেষে নেহাল নেহার কানে কানে বলল, নাও তোমার ইচ্ছেটা পূরণ করে দিলাম। নেহা পিছনের দিকে ঘুরে নেহালকে জড়িয়ে ধরল। এতে যেন ওর প্রশ্নের উত্তর পেয়ে গেল। নেহাকে কুলে তুলে নিয়ে খাটে বসিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু দিল। তারপরে দুজনে হারিয়ে গেল অজানা এক সুখের সাগরে। এই বাঁধন খুলে যেন আমি আর কোনোদিন বের হতে পারবো না, আর বের হতেও চায় না। ওদিকে জিসান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুরা মিলে আর কাজিনরা সকলে মিলে বলছে 10,000 টাকা না দিলে ফুলসজ্জার ঘরে ঢুকতেই দিবে না। জিসান ওই খুব চিন্তায় পড়ে গেল। এখন কি করবে ও? এমনি এমনি তো তোদের আমি 10,000 টাকা দেব না। হঠাৎ করে জিসান মাথা ঘুরে গিয়ে পড়ে যাচ্ছিল। তখনই শাওন ওকে ধরে বলল, আয় জিসান, আয়, তোর আবার কি হলো? জিসান কিছুই বলল না। ওরা সকলে মিলে তাড়াতাড়ি দরজা খুলে ওকে খাটে শুইয়ে দিল। জিসানকে এই রকম দেখে মাইশা তো প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। জিসান লাফ দিয়ে উঠে মাইশাকে জড়িয়ে ধরে বলল, আরে পাগল, আমার কিছু হয়নি। ওই দেখো ওই হারামিগুলো আমাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তাই একটু বুদ্ধি খাটিয়ে টাকা বাঁচিয়ে তোমার কাছে চলে আসলাম। কথাটা বলার সাথে সাথে সবগুলো রেগে গেল জিসানের উপর। শালা হারামি, 10,000 টাকা তোর কাছে এত বড় হয়ে গেল যে তুই আমাদের সাথে এত বড় অভিনয় করলি। দেখ, আমি তোকে টাকা দেব একটা শর্তে। যদি শর্ত পূরণ করতে পারিস তাহলে যা কথা দিলাম 10,000 টাকা না দিলেও 5,000 টাকা দেব। শালা তুই এত কিপটামো করিস কেন? আচ্ছা বল, তোর কি শর্ত? শর্ত হলো আজ থেকে তোর পুরো 10 দিন তোর গফ বফ এর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। আর হ্যাঁ, মিথ্যা বলে লাভ নেই, আমি জানি এইখানে সকলের একটা করে পার্টনার আছে। সো তোরা যদি আমার শর্ত পূরণ করতে পারিস তাহলে টাকা পাবি, নইলে পাবি না। ওর খাটে লম্বা হয়ে শুয়ে পড়লো আর যে যার মতো জিসানকে গালি দিতে দিতে চলে গেল। কারণ কেউ তাদের পার্টনারের সাথে কথা না বলে থাকতে পারবে না। এখনো রাগ করে থাকবে? আমি তো এমনি মজা করে মাথা ঘোরার অভিনয় করছিলাম। আচ্ছা এই দেখো কান ধরলাম, এবার একটু হাসো। মাইশা গাল ফুলিয়ে এখনো চুপটি করে বসে আছে। তাই জিসান মাইশার গালে 2 হাত রেখে গান গাইতে শুরু করলো। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি হাসলে জোনাকি রাশি রাশি,
রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। গানটা শুনেই মাইশা জিসানকে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন করো না প্লিজ। তারপরে তারাও হারিয়ে গেল তাদের সুখের সাগরে। রাত প্রায় 3:10। নেহা বেলকনিতে দাঁড়িয়ে রাতের পরিবেশটা দেখছে আর ভাবছে। কখনো ভাবিনি আমি নেহালকে এতটা ভালোবেসে ফেলবো আর এত সহজে ওকে নিজের করে পাবো। রাতের এই শান্ত শহরটার মতো আজ নিজের মনটাকেও শান্ত লাগছে। আজ মনে হচ্ছে না চাইতে উপরওয়ালা আমাকে সব দিয়েছে। আজ মন চাইছে রাতের জোনাকি পোকার মতো আমিও পুরো শহরটা ঘুরে আসি, আমার সুখটার খবর আকাশে বাতাসে জানিয়ে দিয়ে আসি আর বলে আসি ভালোবাসি, আমি নেহালকে খুব ভালোবাসি। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরে চুলের মাঝে মুখ ডুবি গান গাইতে শুরু করলো। গান শেষ করেই নেহার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, এই ড্রেস পরে কি আমাকে মারতে চাও নেহা? ঘুম ভেঙে যাওয়ায় নেহালের শার্ট পরেই বাইরে চলে আসছে। তোমাকে না শুধু শার্টে হট লাগছে। কথাটা বলতেই নেহা পিছন দিকে ঘুরে ওর চোখে হালকা হাত দিয়ে বলল, একটা মেয়েকে এইভাবে দেখতে লজ্জা করে না? ছি, কি বেহায়া। চোখ থেকে হাতটা সরিয়ে নেহাল বলল, ওই অন্য মেয়েকে দেখি নাই, ওকে নিজের বিয়ে করা বউকে দেখছে আর সারা জীবন দেখব, যেভাবে খুশি সেভাবে দেখব। বলেই কোলে তুলে রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে হালকা করে কিস করে ঘুমিয়ে পড়ল। নেহা সকালে ঘুম থেকে উঠে দেখে নেহাল ওর দিকে তাকিয়ে আছে। কি দেখিস? নেহাল কোনো কথা না বলে নেহার কপালে একটা কিস করে বলল, আজ থেকে আর তুই বা ভাইয়া কোনোটাই বলবে না, ওকে? আমার নাম ধরে তুমি করে বলবে। এবার বলো কি বলছিলা? বললাম কি দেখো এমন ভাবে? কিছু না, আমার বউটাকে দেখছিলাম। আমার বউটা কত কিউট, সারাদিন শুধু ভালোবাসতে ইচ্ছা করে, সারাদিন সামনে বসিয়ে দেখতে ইচ্ছা করে। ভালোবাসি গো প্রিয়তমা, খুব ভালোবাসে। যে ভালোবাসা ফুরানোর নয়, ছোট বাচ্চা যেমন হওয়ার পর থেকে বড় হতে শুরু করে সেইভাবে আমার ভালোবাসাও বাড়তে শুরু করেছে। জানো, যখন কোনো ছেলে তোমার দিকে তাকিয়ে থাকে তখন মনে হয় তোমাকে গলা টিপে মেরে ফেলে। বারবার মনে হয় সুন্দর হবার কি দরকার ছিল তোমার, বলো তো? দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেল। টেবিলে আব্বু কাকু সকলেই ছিল, নেহা খাচ্ছিল। তখনই সকলের মাঝে নেহাল বলল, একা একা খাচ্ছ কেন? আমাকে খাইয়ে দাও। ওর কথায় নেহার মনে হচ্ছিল মাটির নিচে চলে যায়। একটা মানুষ কি করে এত বেহায়া হতে পারে? উফ! ওর কথায় কান্না দিয়ে নেহা চুপচাপ খাচ্ছিল। আবার খাবার মুখে দিতে যাবে তখনই নেহার হাতের খাবার ও খেয়ে নিল আর নেহার আম্মুকে বলল, আচ্ছা আম্মু, তোমার মেয়েকে একটু শেখাতে পারোনি কিভাবে স্বামীর সেবা করতে হয়, স্বামীর কথা শুনে চলতে হয়, স্বামীর জন্য রান্না করতে হয়? পড়াশোনা না শিখিয়ে একটু এগুলো শেখাতে পারতে, তাহলে আজ আমাকে ভালোবাসার অভাবে মন খারাপ করে থাকতে হতো না। নেহা ওর কথায় আর কোনো কথা না বলে না খেয়ে চলে আসলো। অসভ্য ছেলে একটা, কাকে কি বলছে এসব? কি গো, না খেয়ে চলে আসলে কেন? নেহা কোনো কথা বলল না। নেহাল নেহার হাতে খাবারের প্লেট দিয়ে ওকে দাঁড় করিয়ে নিজে খাটে বসে নেহাকে ওর কোলে বসিয়ে দিয়ে বলল, এবার খাও আর আমাকে খাইয়ে দাও, আর যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। বলেই নেহার পেটে হাত খামছে ধরল। নেহাও দমে গেল তার এমন কাজে। চুপচাপ ওকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। প্লেটটা রেখে রুম থেকে চলে আসছিল। পিছন থেকে নেহাল ওর হাত ধরে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে নেহার ঘাড়ের মাঝে মুখ ডুবিয়ে বলল, কোথায় যাচ্ছ? চুপচাপ শুয়ে থাকো, কাল সারা রাত ঘুমাতে পারেনি, এখন একটু ঘুম পাড়িয়ে দাও। আজিব তো, তুই ঘুমালে ঘুমা, আমাকে আটকে রাখছিস কেন করু? ছাড় বলছি, ছাড়। বলেই নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ইস বউ, আবার তুই করে করছো? তোমাকে না মানা করেছি তুই করে বলবে না, তুমি করে বলবে। ভালোবাসি বউ, খুব ভালোবাসি, কেন বুঝো না বলো তো? তুই করে বললে কষ্ট লাগে তো। বলেই নেহার সারা মুখে ঠোঁটে 1000 বার কিস করতে শুরু করে দিল। ওর প্রতিটা স্পর্শে নেহা যেন পাগল হয়ে যাচ্ছিল। নেহার নিজেরও ওর পাশে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কোথাও একটা চাপা অভিমান কাজ করছে, যে কারণে ওর ভালোবাসাতে নিজের ভালোবাসা যোগ করতে পারছে না। এইভাবে কখন যে ও ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। ঘুম থেকে উঠে দেখে নেহা রেডি হচ্ছে। নেহাকে তাকাতে দেখেই নেহার দিকে তাকিয়ে একটা ভুবন বোলানো হাসি দিয়ে নেহার কাছে এসে কপালে একটা কিস করে কোলে তুলে নিল। ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিজের হাতে নেহাকে ফ্রেশ করে দিয়ে আবারও কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। নেহার মনে হচ্ছিল নেহা
2 বছরের একটা বাচ্চা মেয়ে, যে কোনো কাজই করতে পারে না, অন্যরা করে দেয়। আচ্ছা নেহাল, আমি কি হাঁটতে পারি না যে এইভাবে কোলে নিয়ে বেড়াচ্ছ? হাঁটতে পারবে না কেন? 1000 বার হাঁটতে পারো। কিন্তু কি করব বলো, আমার এই মিষ্টি বউটাকে যে সারাদিন আমার কোলে বসিয়ে রেখে আদর করতে ইচ্ছে করে। লুচ্চা কোথাকার, শর্ত বাইরে যাব। নেহার হাত ধরে আবার বসিয়ে দিয়ে ঠোঁটে হালকা করে কিস করে দিয়ে নেহার হাতে একটা বোরখা দিয়ে বলল, বাড়িতে কেউ নেই, সকলে জিসানদের বাড়িতে চলে গেছে। আর জ্যোতির বউ ভাত, সাথে আমাদেরও, তাই কোথাও যেতে হবে না। চুপচাপ বোরখাটা পরে রেডি হয়ে নাও। নেহা এক বস্তা অভিমান নিয়ে বলল, আজ আমাদেরও বউ ভাত, মায়েশা আপু বউ সেজে বসে থাকবে আর আমি এই বোরখা পরে যাব? নেহাল মুচকি হেসে নেহার কোমরটা জড়িয়ে ধরে বলল, জানো নেহা, একটা মেয়ে বিয়ের আগে তার বাবা মার কাছে আমানত হিসেবে থাকে, আর যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন মেয়েটা তার স্বামীর সম্পদ হয়ে যায়। আর কোনো মানুষ চায় না তার সম্পদের দিকে কেউ নজর দিক। আমি নিজেও চাই না আমার বউকে সেজেগুজে শুধু আমি দেখব, বাইরের কেউই না। আমার ভালোবাসার চাদরে সবসময় জড়িয়ে আগলে লুকিয়ে রাখতে চাই। পারবে না তোমার স্বামীর এই চাওয়াটা পূরণ করতে? নেহা কোনো কিছু না ভেবেই নেহালকে জড়িয়ে ধরে ওর বুকের বাপাশে ডিপলি একটা কিস করে। বুকের বাপাশে নিজে হাত রেখে বলল, পারবো, সারা জীবন তোমার বুকের বাঁ পাশের পাঁজরের হাড় হয়ে থাকতে চাই। নেহার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, সারা জীবন আমার করে আমার বুকের মাঝে আগলে রাখবো। ভালো লাগে বলে ভালোবাসি না, ভালোবেসেছি বলেই ভালোবাসে, শুধু তোমায় আর তোমায়। নেহা বরখা পরে রেডি হয়ে জিসানদের বাসাতে গেল। গিয়ে তো নেহা পুরাই অবাক, মাইশাকেও বোরখা পরানো হয়েছে। সেটা দেখেই নেহাল নেহার দিকে তাকালো ও মুচকি হাসি দিয়ে বলল, আমার পাগলিটা কষ্ট পাবে এমন কোনো কাজে আমি করব না, বুঝতে পারলে? বলেই নেহার হাত ধরে স্টেজের দিকে গিয়ে জিসানদের পাশে বসালো আর নিজেও বসলো। খুব মজার মধ্য দিয়ে বৌভাতের দিনটা কেটে গেল। আজ আর নেহাদের বাড়িতে যেতে দিল না কেউ। জিসানদের বাড়িতেই ফুলসজ্জার ব্যবস্থা করেছেন সকালে। একটু আগে পার্লারে কিছু মেয়ে এসে নেহাকে আকাশি রঙের একটা লেহেঙ্গা পরিয়ে বউ সাজিয়ে ফুল দিয়ে সাজানো খাটে ঘোমটা দিয়ে বসিয়ে রেখে গেল। নিজেকে এখন কেমন যেন সত্যি বউ বউ মনে হচ্ছে নেহার। নিজের মাঝে একটা খুশি কাজ করছে। কলেজ খুললেই বন্ধুদের বলতে পারবে লকডাউনের মাঝে ওর বিয়ে হয়েছে। ওর কি সুন্দর কপাল, বন্ধুদের আর টাকা খরচ করে খাওয়াতে হলো না। ভাবতেই কেমন যেন আরও বেশি খুশি খুশি লাগছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালো, তাকিয়ে যেন আর চোখ সরাতে পারছে না। এক সুদর্শন পুরুষ নেহার দিকে এগিয়ে আসছে। আজ যেন বেহায়া চোখটাকে সরাতেই পারছে না। নেহা যে এতটা বেহায়া আজ নেহালকে এইভাবে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। কি গো, কি দেখছো এমন করে? এইভাবে যদি তাকিয়ে থাকো তাহলে তো আমার নিজেকে কন্ট্রোল করার দায় হয়ে যাবে গো বউ। নেহালের কথায় লজ্জায় চোখটা অন্যদিকে সরিয়ে নিল নেহা। আজ সত্যি নেহালকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের পাঞ্জাবি, তার উপরে কালো রঙের কোট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এতেই যেন একদম পারফেক্ট। নেহাল ভাবনার মাঝেই নেহার কোলে মাথা রেখে বলল, একটু চুল টেনে দেবে? নেহাও বাধ্য মেয়ের মতো ওর চুলে হাত দিল। একটু পরে হঠাৎ করে ও নেহার কোলে মাথা রাখা অবস্থায় নেহার পেটের মাঝ বরাবর টিপলি একটা কিস করলো। আচমকাই এমন হয় নেহা ওর চুলগুলো খামচে ধরে। ও নেহার পেটে আরো 2-1টা চুমু দিয়ে নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নেহার বুকে মাথা রেখে বলতে শুরু করলো, জানো নেহা, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে আমি। ঘুমোতে পারতাম না আমি। সবসময় তোমার এই বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করতাম। সবসময় ভয় হতো যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে বলো? বাঁচতে পারতাম না তো তোমাকে ছাড়া। জানো, যেদিন খুব বেশি তোমার কাছে থাকতে ইচ্ছে করতো সেদিন রাতে তোমার খাবারের মাঝে ঘুমের ওষুধ দিতাম, আর রাতে তোমার রুমে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। আর তুমি ঘুম থেকে জাগার আগে আবার আমার রুমে চলে আসতাম। জানো, সত্যি এতগুলো বছর খুব কষ্ট হতো তোমাকে ছাড়া থাকতে। নেহা ওর কথায় খুব অবাক হলো। এতগুলো বছর ও এইভাবে দিন রাত কাটাতো? নেহা বুঝতে পারছিল ও নেহার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। তাই 2 হাত দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ও আস্তে করে নেহার গলাতে চুমু দিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে বলল, আমার একটা তোমার মতো টুকটুকে মেয়ে চাই, দেবে? লজ্জায় নেহা ওর বুকেই মুখ লুকালো। ভালোবাসার মানুষটার প্রতিটা স্পর্শে যে
জাদু আছে এটা আজ সত্যি মনে হচ্ছে নেহার। আজ যেন ওর মায়া জড়ানো সাগর, এর মাঝেই থাকতে ইচ্ছে করছে, ওর প্রতিটা স্পর্শের উত্তর দিতে ইচ্ছে করছে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নেহালের বাহু ধরে পেল নেহা, হালকা করে ওর চুলগুলোতে হাত নাড়িয়ে দিল। এতে যেন ও নেহাকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের মাঝে। অনেক চেষ্টা করেও যখন নেহা নিজেকে ওর থেকে ছাড়াতে পারলো না, তখন ওকে ডাকলো। নেহা, এই নেহা, ছাড়ো না, অনেক বেলা হয়ে গেছে, বাইরের সকলে কি ভাবছে বলো তো। নেহা, আর একটু ঘুমাতে দাও, এমন করো না। তুমি জানো না কতগুলো দিন পরে আজ আমি একটু শান্তি মতো ঘুমিয়েছি। তোমার শরীরের গন্ধ যেন আমার ঘুমের ঔষধ, তাই চুপচাপ শুয়ে থাকো, আর নয়তো আমাকে আদর করো। বলেই নেহাকে আর এক দফা কাছে টেনে নিল। এবার যেন নেহার দম নিতেই কষ্ট হচ্ছিল। এটা কি ভালোবাসা বলে নাকি ভালোবাসা নামক অত্যাচার বলে বুঝতে পারছিল না নেহা।